শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে তোমাদের বন্ধু সোমশুভ্র উপস্থিত হয়ে গেলাম। কেউ যদি উপস্থিত থাকো আমাকে একটু জানাও যে আমি ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা, মানে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। এটি যদি আমাকে একটু জানাও তাহলে সুবিধা হয়, কারণ আমরা সবসময়তেই লাইভ করি অন্তর্জালের রক্তচক্ষু নিয়ে, মানে কিছু হলেই নিচে স্লো কানেকশন দেখাতেই থাকে। অতএব বুঝতে পারি না যে আমি ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা। যদি একটু জানাও আমাকে যে আমি পরিষ্কার তোমাদের কাছে পৌঁছচ্ছি, আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তাহলে আমি আমার ঘটনার ঝুলি খুলে বসি। আমার দুই দিদি এবং আমার স্ত্রী 3 জন উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি। তো অন্তত একজনও যদি জানাও আমাকে যে আমি অডিবল ভিজিবল কিনা। অনেক সময়তে হয় যে উপস্থিত থাকলেই তো হলো না, কমেন্ট আসতে অনেক গোলযোগ হয়। আমার এটা প্রায়ই হয় যে কমেন্ট আমি দেখতে পাই না। তো 3 জনের উপস্থিতি আমি টের পাচ্ছি। সুদীপ্তাও এসে গেছে, কিন্তু আমি ঠিকমতো অডিবল বা ভিজিবল কিনা এইটি এখনো আমি বুঝতে পারছি না। হয়তো আমাকে বার্তা পাঠানো হচ্ছে কিন্তু বার্তা আমার কাছে এসে পৌঁছচ্ছে না। আমি চৈতিকে বলবো, চৈতি আমাকে যদি একটা হোয়াটসঅ্যাপও করে দাও অন্তত আমি তাহলে বুঝতে পারবো যে অল ওকে। আচ্ছা, চৈতি সশরীরে এসেই আমাকে থামস আপ করে গেল। বেচারা সশরীরে এসেই আমাকে থামস আপ দেখিয়ে গেছে, তার মানে আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে পরিষ্কার। তো আমি শুরু করি আজকের পর্ব। শুরুতেই সকলকে আজকের পুণ্য দিন শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমার এই পর্ব আমি শুরু করব। আজকের দিনটির তাৎপর্য অনেক, মানে প্রচুর, অনেক কিছু হয়েছে আজকের দিনে। সেই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও, তখন আমি লাইভ করতাম না, ভিডিও করতাম, তো একটি ভিডিও কিন্তু অলরেডি রয়েছে আমার চ্যানেলের কথা অমৃত সমান প্লে লিস্টে, কেউ চাইলে দেখে নিতে পারো। আর যেটি বলি যে আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন, যেদিনকে আমাদের গোপালের হাত থেকে, আমাদের শ্রীকৃষ্ণের হাত থেকে তার প্রিয় সখী দ্রৌপদী সূর্যের অক্ষয় পাত্র লাভ করেছিলেন, যে পাত্র কখনো শূন্য হয় না। আজকের দিনে স্বর্গের পবিত্রতম নদী গঙ্গা, স্বর্গের মন্দাকিনী, আমাদের সেই সুরধুনী গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন মহেশ্বরের জটায়। এবং আজকের দিনে আরও অনেক কিছু হয়েছিল, সেই বিস্তারে আমি আর নাইবা গেলাম। মোট কথা মহাভারতের রচনা শুরু হয়েছিল আজকে থেকে। তো অনেক 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 ঘটনা, তো সেই নিয়ে আবার আলোচনা করতে গেলে তো আরেকটি পর্ব হয়ে যায়। আর আছে, মানে অলরেডি আমার করা আছে অক্ষয় তৃতীয়া নিয়ে একটি পর্ব, তোমরা দেখে নিতে পারো। তো সেই বিষয়ে গেলাম না, শুধু তোমাদের সকলকে আজকের এই মহাপুণ্য দিনের শুভেচ্ছা জানাই। গুরুজনদের পায়ে আমার প্রণাম, সব গুরুজনদের কাছে আশীর্বাদ চেয়ে নেব আমি এবং চৈতি। আর ছোটদেরকে আমাদের অফুরান ভালোবাসা, শুভেচ্ছা, মঙ্গল কামনা, ঠাকুর মা এবং গোপালের আশীর্বাদ তোমাদের সকলের ওপর বর্ষিত হোক।
আমার সমবয়সী যারা, তাদেরকেও জানাই অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সকলের মঙ্গল হোক। সকলের মঙ্গল হলে আমাদেরও অটোমেটিক্যালি মঙ্গল হয়ে যাবে। কাজেই শুধু নিজের কথা ভাবলে তো চলে না, সবাইকে নিয়ে চলতে হয়। সবার ভালো থাকার মধ্যে দিয়েই নিজের ভালো থাকা চলেই আসে। আজকের সূচনা পর্বে, আজকের কেন, প্রত্যেকটি পর্বেই আমরা সূচনাতে আমাদের এই ভদ্রলোকটিকে তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে আমার গোপাল সোনা, গোপাল সোনা কৃপায় আমরা সকলে একটি আলোকবর্তিকার মধ্যে রয়েছি, একটি শুভ কি বলবো, একটি শুভ বলয়ের মধ্যে আমরা রয়েছি, সুরক্ষা বলয় যাকে আমি বলি। সেই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে আজকের বিভিন্ন ঘটনাগুলো আমরা বলবো। অনেক দিন ধরে অনেকগুলো ছোটোখাটো ছোট্ট ছোট্ট ঘটনা আমার কাছে জমা পড়েছে, কিন্তু তোমাদেরকে বলা হয়নি। সেই সমস্ত ঘটনার ঝুলি নিয়ে আজকে আমি এসে গেছি। তো প্রথমেই যেটি তোমাদের কাছে বলে রাখি, যে আমার কাছে কিন্তু কোনো মেসেজ এখনো অবধি এসে পৌঁছচ্ছে না, তোমাদের কোনো বার্তা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যে উপস্থিত হয়েছো সেটা আমি বুঝতে পারছি। যখন সমস্ত পর্ব শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, আমি নিশ্চয়ই তোমাদের সব মন্তব্য, তোমাদের সমস্ত মতামত আমি দেখব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমি শুরু করছি প্রথমেই এই যে আমাদের এই ছোট্ট মানুষটিকে দেখালাম, তার একটি ঘটনা দিয়ে। তার তো অনেক রকম লীলা খেলা, তিনি তো মানে একেবারে অবুঝ শিশু, তো তিনি তার প্রচুর রকমের বায়নাক্কা, এরকম একটি বায়নাক্কার গল্প দিয়ে আজকে, মানে ঘটনা দিয়ে আজকে তোমাদের মানে আমাদের এই আসর শুরু করছি। আমার এক ছাত্রর কাছ থেকে শোনা এই গল্পটি। ছাত্র ঠিক না, আমার ছাত্রর বোন। মানে হয়েছে কি, সেই ছাত্র আমার খুব প্রিয়, এখন প্রাক্তন, কিন্তু আমার ছোটবেলায় পড়িয়েছি, তো সে তো ছাত্রই রয়ে গেছে। তারা সপরিবারে আমাদের গল্প হলেও সত্যি শোনেন এবং তাদের শুভেচ্ছা এবং তাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন, আমাদেরকে অনেক অনেক তাদের পরিবারে ঘটে যাওয়া ঘটনা পাঠান। আমি আগেও বলেছি কিছু কিছু ঘটনা। তো সেরকম সেই আমার ছাত্রের যে বোন, সেই ছোট্ট মেয়েটি একটি গল্প, আমার ঘটনা আমাকে পাঠিয়েছে। সেটা হয়েছে যে ওর মাসি একবার বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে তিনি 9টি গোপাল বিগ্রহ কিনে নিয়ে আসেন। 9টি, চিন্তা করো। আসলে আগে ছিল না, আমাদের একটা অদ্ভুত অভ্যেস ছিল, যেটা খুব সুন্দর, যে আমরা যখন কোথাও বেড়াতে যেতাম সেখান থেকে কোনো মেমেন্টো, কোনো সুভেনিয়ার আমরা নিয়ে আসতাম আমাদের ভালোবাসার মানুষদের জন্য। তো এই গোপালের 9টি বিগ্রহ এই ভদ্রমহিলা বুকে করে নিয়ে আসেন সবাইকে দেবেন বলে। 2টি বিগ্রহ নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন, রাখেন, এবং বাদ বাকিগুলো তার যারা খুব প্রিয় মানুষ তাদের মধ্যে তিনি ছড়িয়ে দেন। তার মধ্যে তার বাপের বাড়ি অবশ্যই আছে, মধ্যম গ্রামে তার বাপের বাড়ি। বাপের বাড়িতে গিয়ে তো বলে, মা তোমাদের জন্য গোপাল এনেছি, নাও। সেই গোপালটি তো নেওয়া হয়, কিন্তু মা বলেন যে এই মুহূর্তে তো তোর গোপাল প্রতিষ্ঠা করা একটু মুশকিল, কারণ বড় বৌমা এই সময় অন্তঃসত্ত্বা মানে তিনি তো কাজকর্ম করতে তার একটু অসুবিধা হবে, বাড়ির ঘরোয়া পুজো আশ্রয় না। তার মানে একেবারে ওরা ঠিক করেছে কি, যে হয়ে যাক, খুব অ্যাডভান্স স্টেজে রয়েছেন সেই ভদ্রমহিলা, তো তার ঠিকঠাক ডেলিভারিটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে গোপালকে প্রতিষ্ঠা করা হবে। বাড়িতে নতুন অতিথিও আসবে, পুত্র বা কন্যা,
এবং তার সঙ্গে গোপালকেও প্রতিষ্ঠা করা হবে। তো এই যে বড় মামি, মানে আমার ছাত্রের যে বড় মামি, তিনি ছিলেন গর্ভবতী। তো তিনি কি করেন, সুন্দর করে গোপালটিকে তুলে রেখে দেন একটি জায়গাতে, যেরকম প্যাকেট ট্যাকেট করা ছিল সেরকম সুন্দর করে রেখে দেন, কিন্তু প্রতিষ্ঠা করেন না। হ্যাঁ, মানে প্রতিষ্ঠা করেন না, সেটাকে নাবানো টাবানো হয় না, একটা জায়গায় তোলা আছে যে ঠিকঠাক করে বাড়িতে সন্তান এসে গেলে তারপরে গোপালকে প্রতিষ্ঠা করা হবে। তো এই রকম সময়তে একদিন হঠাৎ এই আমার ছাত্রের মায়ের পিসি, এটি কিন্তু দিয়েছেন ছাত্রের মাসি। ভেবে দেখো, গোপালকে দিয়েছেন ছাত্রের মাসি, হ্যাঁ, মানে আমার ছাত্রের মায়ের বোন। আর এই যার কথা এখন বলছি তিনি হচ্ছেন আমার ছাত্রের মায়ের পিসি, ওরা যাকে পিসি দিদা বলে। তো পিসি দিদা একদিনকে দুপুরবেলায় তো ঘুমোচ্ছেন, ঘুমিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে আমাদের এই ভদ্রলোক, এই ফাজিল ভদ্রলোক এসে হাজির হয়েছেন স্বপ্নের মধ্যে, দিয়ে বলছে, দেখ না, ওরা সবাই না হরলিক্স খায়, আমাকে একটু হরলিক্স দেয় না, আমাকে তাকের ওপর তুলে রেখেছে, আমাকে মোটে নাবায় না, আমাকে পুজো টুজো কিচ্ছু করে না, তুই বল না আমাকে যাতে একটু নাবায়, আমাকে যাতে একটু হরলিক্স টরলিক্স দেয়। চিন্তা করো লোভিটার অবস্থা, ও হরলিক্স খাবে। এইবারে কি হয়েছে, এই পিসি দিদাকে তো বললে এরকম একটা নালিশ তো ঠুকে দিয়েছে, কিন্তু ওরা যে কারা সেটাই বলেনি। সব সময় হেয়ালি করা স্বভাব, যেটা আমাদের গোপালের শ্রীকৃষ্ণের স্বভাব, হেয়ালি করা। এবারে তুমি ভেবে মরো যে কার কথা বললেন, কোন জায়গাতে তার বাড়ি, এইসব খুঁজে টুজে এবারে তুমি বার করো গোয়েন্দাগিরি করে। আর এমনই তার লীলা, সেই দিনই সেই বড় মামাকে, আমার ছাত্রদের বড় মামাকে পাঠিয়েছেন তার এই পিসির বাড়িতে। হ্যাঁ, তো সে ঘুরতে ঘুরতে এসেছে। এবার এই পিসি তো না ভাবছে যে কাকে জিজ্ঞেস করি, এমন সময় এসেছে বড় মামা বলছে, যত আত্মীয় আছে প্রত্যেককে তো একবার করে জিজ্ঞেস করতে হবে যে কার বাড়িতে এরকম গোপাল রয়েছে আর কে হরলিক্স খাচ্ছে আর গোপালকে দিচ্ছে না। তখন প্রথমেই কিন্তু এই আমাদের এই পাজি ছেলেটি পাঠিয়েছে হচ্ছে সেই বাড়ির লোককে, বড় মামাকে। তো বড় মামা এসেছেন যেই পিসির কাছে, যে পিসি কেমন আছো, তখন বলছে, হ্যাঁ রে, তোরা কি বাড়িতে হরলিক্স টরলিক্স খাচ্ছিস? বলছে, হ্যাঁ খাচ্ছি তো। কেন হঠাৎ হরলিক্স খাবার ব্যাপার নিয়ে কি হলো? বললো, না হরলিক্স খাচ্ছিস নাকি, মানে তোরা, বলে হ্যাঁ আমরা খাচ্ছি, মানে আমার স্ত্রী মানে এতদিনে কিন্তু ডেলিভারি হয়ে গেছে, হ্যাঁ মানে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, কিন্তু যেটা হয় ওই বাচ্চাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, এই বাচ্চাটির দিকে আর নজর যায়নি। বুঝেছে তো? ইনি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়া অবধি। এবারে কি হয়, সেই বাচ্চাটি যেই জন্মেছে সবাই তো তাকে নিয়ে মেতে উঠেছে আনন্দ উৎসবে, আর এই বাচ্চাটি যে বসে আছে তাকের ওপর কারুর খেয়াল হয়নি। তখন বলছে, হ্যাঁ ও তো আসলে কি এই তো প্রেগনেন্সির সময় থেকে হরলিক্স টরলিক্স একটু খাচ্ছিল, এখন যখন প্রেগনেন্সি হয়ে গেছে তখনও তো মায়ের শরীরকে ঠিক রাখার জন্য তাকে একটু খেতে হয় পুষ্টিকর খাবার, তো ও তো হরলিক্স খায়, আবার যারা বাড়িতে যারা বয়স্ক মানুষরা আছেন তারাও হরলিক্স খান, তো আমরা জানি হেলথ ড্রিঙ্ক তারা খায়টায়। তখন বললো, ও আচ্ছা, মানে কিন্তু উনি আর না কিছু বিশেষ কথা এগোননি, বা বলছে ও আচ্ছা আচ্ছা, ওনার জানা হলো যে বাড়িতে হরলিক্স খায়। বলে, তো এরকম পিসি এরকম অদ্ভুত প্রশ্নর মানে? বললো, না না তোকে আমি পরে বলবো, দাঁড়া তোকে পরে জানাবো। তো এবারে পিসি গিয়ে কি করেছে, যে যেই মাসি এই গোপালটি দিয়েছিল, তো সেই মাসির বাড়ি আবার এই পিসির পাড়াতেই, বুঝেছ তো? তো পিসি আর ভাইঝির বাড়ি মোটামুটি একই পাড়াতে, কয়েকটা বাড়ি এদিক ওদিক। তো সে না হঠাৎ করে গিয়ে ওকে বলছে, হ্যাঁ রে
তুই না বৃন্দাবনে গিয়েছিলিস, বৃন্দাবন থেকে তো গোপাল এনেছিলিস অনেকগুলো, তো তুই বাপের বাড়িতে গোপাল দিসনি? বলে হ্যাঁ পিসি, আমি তো দিয়ে এসছি বাপের বাড়িতে গোপাল। তখন এবারে না উনি দুয়ে দুয়ে চার করছেন যে বাপের বাড়িতে গোপাল আছে এবং বাপের বাড়িতে হরলিক্স খাওয়া হয়, এই দুটো মিলেছে। এইবারে তো এই বয়স্ক মানুষটি মধ্যম গ্রামে গেছেন তার বাপের বাড়িতে, গিয়ে এবারে ওখানে খোঁজ খবর করছে, হ্যাঁ রে তোদেরকে যে গোপালটা দেওয়া হয়েছিল, তোদের দিয়েছিল তো বৃন্দাবন থেকে গোপাল? বলে হ্যাঁ দিয়েছিল তো, তোরা প্রতিষ্ঠা করিসনি? তখন বলছি এই যা, প্রতিষ্ঠা তো করা হয়নি। আর হয়েছে কি, এই বাড়ির থেকে না মন্দিরটা একটু দূরে, মানে বাড়িতেই কিন্তু ঠিক ঠাকুর ঘর না, একটা মন্দির করে আলাদা। তো এই যখন ওর মাসিকে জিজ্ঞেস করে যে তুই তো গোপালকে দিয়েছিলিস, তুই দেখেছিস গোপাল প্রতিষ্ঠা হয়েছে কিনা? তখন বলছি না অত তো খেয়াল করিনি গো পিসি, আসলে মন্দিরটা তো একটু দূরে, ওই যাতায়াতের পথে এরকম নমস্কার করে তো চলে যাই, সেখানে ওইটুকু গোপাল প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমি তো খেয়াল করিনি। তখন তো ইনি এখানে গিয়ে বলছেন, হ্যাঁ রে তোরা গোপালকে প্রতিষ্ঠা করিসনি? বলছে না এই রাম পিসি, গোপালকে তো প্রতিষ্ঠা করা হয়নি, আমরা তো এইসব কাণ্ড কারখানা নিয়ে সবাই ফেসে আছি। বলে শিগগিরই গোপালকে প্রতিষ্ঠা কর, তোরা দেখি হরলিক্স খাচ্ছিস আর ওকে দিচ্ছিস না। ও তো সাংঘাতিক মানে অভিমান করেছে সে বাচ্চা, যে আমাকে ওরা খায় আর আমাকে কিছু দেয় না, তো আমাকে দিতে বলো। তো তখন ওরা বলে এ মা ভীষণ অন্যায় হয়ে গেছে। তো তখন আবার সুন্দর করে আয়োজন করে গোপু সোনাকে নিয়ে গিয়ে তাদের সেই ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে যা যা খাওয়া হয় তার জন্য সব হরলিক্স, বিস্কুট এবং নানান রকমের খাদ্য সামগ্রী যা যা যেমন হয় ভোগরাগ সমস্ত কিছু করে টোরে ব্যবস্থা করা হলো। এই হলো আমাদের এই নালিশকুটে এই এটা, মানে এখনো গল্প যে বলছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওদিক থেকে, যে ওর কীর্তিকলাপ কি কি বলা হচ্ছে। তো এই হচ্ছে তার একটি কীর্তি, মহালোভী পেটুক মানুষ। এইবারে আরেকটিও ঈশ্বর প্রসঙ্গ তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে একটি ছেলের ঘটনা। ইয়াং ছেলে, মানে এই হাই স্কুলের স্টুডেন্ট হবে। সে একদিনকে মানে সে খুব বনেদি বাড়ির, এরিয়াটা আমাকে প্রপার এরিয়াটা জানায়নি, তবে মোটামুটি ওই সব সাইডে জানো তো ওই নর্থ 24 পরগনার ওখানেরই কোনো একটি জায়গা, বোধ হয় খুব সম্ভবত তোমার ওই বারাসাত লাইনের কোনো একটি জায়গাতে এই ছেলেটি থাকে। আর ছেলেটির হচ্ছে খুব বনেদি বাড়ির সন্তান, বিরাট বাড়ি, সেই বড় বড় দালান, বিরাট বিরাট থাম, উঁচু উঁচু সিলিং, কড়িবর্গা, বড় 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 পেল্লাই দরজা জানলা, যেরকম সেই রকম একটি পুরাতনী বাড়িতে এই ছেলেটি থাকে। ছেলেটি একদিনকে রাত্রিরে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে যে একজন মাতৃমূর্তি শ্যামা মা কালী এসে বলছে, হ্যাঁ রে ওই থামটার মধ্যে, নির্দিষ্ট করে একটি থাম দেখাচ্ছেন, ওই থামটার মধ্যে আমি রয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বার কর, আমাকে প্রতিষ্ঠা কর। ধরফর করে ঘুম ভেঙে গেছে। সকালের অপেক্ষা, যেই সকাল হয়েছে গুরুজনদেরকে ডেকে বলেছে যে বাবা কাকা সবাইকে, মা কাকি সবাইকে ডেকে বলেছে আমি রাতে স্বপ্ন দেখেছি যে ওই থামের মধ্যে মা রয়েছেন, মাকে নাকি গেঁথে রাখা আছে। তাহলে সে কি রে, আমরা তো জানি না, পুরনো দিনের বাড়ি, সেই বাপ ঠাকুরদার কবেকার বাড়ি, এই থামের মধ্যে বলেছেন। এবারে মায়ের স্বপ্ন, এটাকে স্বপ্নাদেশ বলেই মানা হচ্ছে। তো তারা কি করে, মিস্ত্রি টিস্ত্রি ডেকে তো চুন সুরকি সরিয়ে সেই থামটিকে ভাঙা হয়। সত্যি সত্যি তার ভেতরে এরকম ছোট্ট অষ্টধাতুর মা কালীর মূর্তি। তারা তো দেখে অবাক,
এবং মূর্তিটির যা গঠন এবং যে শৈলীতে মূর্তিটি তৈরি, বোঝাই যাচ্ছে বহু বছরের পুরনো মাতৃবিগ্রহ। এই মাতৃবিগ্রহকে তো সঙ্গে সঙ্গে বার করে নিয়ে টিয়ে গিয়ে সেই স্নান টান করিয়ে অভিষেক করিয়ে একদম নিয়ম মাফিক তাকে বেদিতে প্রতিষ্ঠা করা হয়। আর কি তখন কি জানা যায় মোটামুটি সেই আরো যারা গুরুজন থাকে না, জ্ঞাতি গোষ্ঠী দূরে দূরে থাকে, অনেক পুরনো, হয়তো বহুদিন সেই প্রায় 100 কি 100 অতিক্রম হয়ে গেছে বছর, সেরকম খোঁজ খবর করে কিছু জানা যায় যে এক সময় আমাদের দেশে যখন বিভিন্ন ধরনের আক্রমণ হতো, ধর্মের ওপর আক্রমণ হওয়াটা তো একটা খুব একটা খুব প্রচলিত একটা ব্যাপার ছিল, যে ধর্মের ওপর আক্রমণ। সেই সময়তেই যে বিগ্রহ মন্দির এগুলোকে যে ভেঙে ফেলা হতো, মূর্তিকে ক্ষতিগ্রস্ত করা হতো, এই ভয়ে তখনকার সময়ের কর্তারা এই মাকে নাকি এই চুন সুরকির দেয়ালের মধ্যে লুকিয়ে রাখেন, যে পরে সময় বুঝে যখন এই আনরেস্টটা কেটে যাবে, যখন এই গন্ডগোলগুলো কেটে যাবে, মাকে আবার ওখান থেকে বার করে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিন্তু যেটা হয়, সেই কর্তা হয়তো দেহ রেখেছেন, এরকম করতে করতে সেই বিস্মরণ হয়ে গেছে সকলে বিস্মৃত যে এইখানে মাতৃমূর্তি রয়েছে। এরপর কেটে গেছে বহু যুগ, কিন্তু মা এই ছেলেটিকেই বেছে নিয়ে স্বপ্ন দেন যে আমাকে বার করে প্রতিষ্ঠা কর। এবারে হচ্ছে এই ছেলেটি কেন? এই ছেলেটির একটি অদ্ভুত গুণ আছে। প্রত্যেক কালী পুজোয় এই ছেলেটি নিজে হাতে মায়ের বিগ্রহ তৈরি করে পুজো করে। এতে অবাক হওয়ার কিছুই নেই, অনেকেই করে। কিন্তু অবাক হওয়ার বিষয় এটাই, এবং রীতিমতো অলৌকিক বিষয় এটাই, এই ছেলেটি না পারে আঁকতে, এই ছেলেটি না পারে হাতের কোনো কাজ করতে, এই ছেলেটি ঠিকমতো কাঁচি দিয়ে কেটে ফুল লতা পাতাও তৈরি করতে পারে না। তার হাতে শিল্প নেই, মোট কথা। সে একদমই শিল্পী নয়, তার হাতে শিল্প নেই। কিন্তু কালী পুজোর আগে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে প্রতি বছর। সে পুরো নিজে হাতে সেই খড়ের স্ট্রাকচার তৈরি করে, কাঠামো তৈরি করে, তার মধ্যে মাটি লেপে অপূর্ব সুন্দর মাতৃবিগ্রহ তৈরি করে, নিজে পেন্টিং করে, তার চোখ, নাক, মুখ, দাঁতের পাটি, জিভ সব সুন্দর করে রং করে নিজে হাতে তাকে গয়না টয়না পরিয়ে সাজায়। কি করে সম্ভব? যে ছেলে একটা লাইন পর্যন্ত ঠিকঠাক টানতে পারে না শৈল্পিকভাবে, যার হাতে কোনো রকম আর্টিস্টিক কোনো ব্যাপার নেই, কালী পুজো চলে গেল তো তারও কিন্তু সেই আর্টটা চলে গেল। সে আর তুলি দিয়ে আঁকতেও পারে না, সে ছবিও আঁকতে পারে না, সে কাগজও কাটতে পারে না, রাংতাও কাটতে পারে না, সে শোলার কাজও করতে পারে না, কিচ্ছু করতে পারে না। কিন্তু ঠিক যখন কালী পুজো আসে, তার মধ্যে জানি অদ্ভুতভাবে কেউ ভর করে, এবং সে প্রত্যেক কালী পুজোয় সে মাতৃমূর্তি তৈরি করে নিজে হাতে। প্রতিটা তার সাজ থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সুচারুভাবে এঁকে সেই মাকে মণ্ডপে সে বসায়, প্রতিষ্ঠা করে। যার শরীরে, যার হাতে শিল্প নেই, সে ছেলে কি করে এই কাজটি করে? এবং প্রত্যেক বছর সেই কাজ হয়ে আসছে। বাড়িতে মা যদিও প্রতিষ্ঠিতা, কিন্তু কালী পুজোর সময় একটি মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়, যেটি এই ছেলেটিই করে, এবং তাকে পুরোহিত দিয়ে পুজো করা হয় ভক্তি ভরে। তো এই ছেলেটির ওপর যে বিশেষ দয়া আছে মায়ের, সেটা তো স্পষ্ট। এবং মাই এর ভেতরে
সেই শক্তি সঞ্চার করেন যেই শক্তি দিয়ে এই ছেলেটি এত সুন্দর মাতৃবিগ্রহ তৈরি করতে পারে। এই অদ্ভুত এই গল্পটিও কিন্তু আমার ওই ছাত্রের বোন আমাকে বলেছে। সে শুনেছে তার এক দিদিমণির কাছ থেকে, যার এই ছেলেটিও যার ছাত্র, মানে আমাকে যে গল্প বলেছে সেই মেয়েটির থেকে সিনিয়র এই ছেলেটি। তাদের দেখা সাক্ষাৎ হয় না, মানে পরিচয় নেই, কিন্তু এই দিদিমণি গল্পটি বলেছেন, কারণ এটি একটি বলার মতো ঘটনা, এরকম অদ্ভুত ঘটনা তো শোনা যায় না। তো এই ছিল দুটি আমাদের ঈশ্বর প্রসঙ্গ। এইবারে আমরা চলে আসছি একটি অদ্ভুত ঘটনায়। অদ্ভুত ঘটনা হচ্ছে 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে আমাকে যিনি বলেছেন, তিনি আমাদের এই গল্প হলেও সত্যির সদস্যা, তিনি বলেছেন এটি তার এক কাকিমার ঘটনা, মানে কাকিমাকে নিয়ে এই ঘটনাটি। বিরাট বড় পরিবার, খুব সম্ভবত, আমি ঠিক শিওর নই, হাওড়ার কাছাকাছি কোনো অঞ্চলে। তো সেইখানে কাকিমা, ইনি হচ্ছেন কাকিমা। তখন থাকতো না অনেক রকম, সেই ফুল কাকিমা, কাকিমা, রাঙা কাকিমা, সোনা কাকিমা, অনেক বড় পরিবার যা হয়। তো এই কাকিমা, তো এর সঙ্গে এই যে আমাদের যে সদস্যা আমাদের এতে, আমাদের গল্প হলেও সত্যি, তার একটি অদ্ভুত সখ্যতা আছে, মানে অনেকটা দিদি বোনের মতো হয় না, যে ছোট কাকিমা যারা, তারা অনেক সময়তে দেখা যায় প্রায় সমবয়সী, কি একটু হয়তো বড়, কি হয়তো বড়ই, কিন্তু সখ্যতাটা এমন একটা জায়গাতে যে অনেকটা বন্ধুর মতো এটা হয়। কিন্তু মানে সম্পর্কে হয়তো তিনি আমার অনেক শ্রদ্ধার সিনিয়র একজন, কিন্তু তার সঙ্গে সম্পর্কটি অত্যন্ত নিবিড়। তো এরকম এক কাকিমা, যার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয়, ইনি যান, তার সঙ্গে গল্পগুজব করেন টরেন। তো কাকিমার একটি অভ্যেস ছিল, কাকিমা ভীষণ ফাস্ট ফুড, স্ন্যাক্স এসব খেতে ভালোবাসতেন। মানে কি বলতো, এগ রোল, চাউমিন, পাঁপড়, তারপরে কি বলবো, ওই ভেজিটেবল চপ, আলুর চপ, পেঁয়াজি, এই সমস্ত খেতে খুব ভালোবাসতেন। মুখের খুব তাড় ছিল এই ব্যাপারে। এর মধ্যে ছিল বিশেষ ভালো লাগার বস্তু হচ্ছে পাঁপড়। এতটাই ভালোবাসতেন যে সেই গোল গোল টিফিন বক্সগুলো হয় না স্টেনলেস স্টিলের, তো সেই টিফিন বক্সের ভেতরে তিনি কড়কড়ে করে পাঁপড় সেঁকে বা পাঁপড় ভেজে তিনি রেখে দিতেন কৌটোয় করে। আর যখন তার মন চাইতো সেই ঢাকা খুলে টুকটাক তিনি খেতেন কুড়মুড় কুড়মুড় করে পাঁপড়। এত ভালোবাসতেন পাঁপড় খেতে। তো এই কাকিমাটি হঠাৎ করেই মানে খবর আসে যে কাকিমা বেশ অসুস্থ। তো আমাদের এই দিদি, আমি দিদি করেই বলছি, তো আমাদের এই দিদি দেখা করতে চান। কাকিমা তোমার কি হয়েছে? আরে না রে, কিচ্ছু হয়নি, ও ভালো হয়ে যাব। এই তোর কাকুরা দেখ না, শুধু শুধু চিন্তা করে। কাকু বলছেন না 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 রে, এই তুমি কথা বলো না, তুমি চুপ করে থাকো, বেশি কথা বলো না, তোমাকে ডাক্তার রেস্ট করতে বলেছে। তখন এই দিদি জিজ্ঞেস করছেন কি হয়েছে কাকু কাকিমার? বলছে আরে ওর একটু হার্টের সমস্যা হয়েছে জানিস তো, আর সেই জন্য মানে ডাক্তার একটুখানি বলেছে যে একটু কম কথা বলতে, একটু বিশ্রামে থাকতে, এরকম করতে বলেছে। আর হয়তো মানে আরও সমস্ত যা যা পরীক্ষা নিরীক্ষা হয় করে দেখা গেলে হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে। তখন তো এই কাকিমা তো হেসেই উড়িয়ে দিচ্ছেন, দূর বাদ দে তো এইসব কথা, এগুলো তো প্রায়ই হয়, বয়স হচ্ছে ওসব হয়।
তো নিনি বলেন, না না কাকিমা তুমি চুপ করো, আমরা কথা বলছি, তুমি শোনো, একটু রেস্ট্রিকশন মানো, দেখবে তুমি ভালো হয়ে যাবে। তো এই কাকিমার প্রসঙ্গ তো বলে রাখি, কাকিমার কিন্তু একদম ভরন্ত ফুলন্ত সংসার। এক ছেলে এক মেয়ে। ছেলের ঘরে একটি মেয়ে আছে যার বয়স 12, আর মেয়ের ঘরে আছে একটি ছেলে। সবাই খুব ক্লোজ নিট ফ্যামিলি, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মানে খুব কাছাকাছি, মানে এরকম না যে সেই অনেকে আছে না যে মা বাবার সম্বন্ধে উদাসীন, মা বাবার খোঁজ করছে না বা আলাদা থাকে, সেরকম কিন্তু মোটেও নয়। ছেলে, ছেলের স্ত্রী, নাতনিকে নিয়ে মা বাবার কাছেই থাকেন, এবং মেয়ে, জামাই এবং নাতি মাঝে মাঝেই আসেন, মায়ের খোঁজ খবর করেন, রেগুলার ফোনে যোগাযোগ, আসা যাওয়া সমস্ত কিছু ঠিকঠাক, মানে সুন্দর গোছানো সংসার যার মধ্যে কোনো ঝামেলাঝাটি নেই। তো এরকম করতে করতে কি হয়েছে যে হঠাৎ করে এই দিদির কাছে খবর আসে যে কাকিমা আর নেই। কাকিমা নেই কি, এই তো 1 সপ্তাহ আগে দেখে এলাম কাকিমাকে, কাকিমা নেই। তো আর এই দিদির মা কিন্তু গিয়েছিলেন, মানে তিনি শ্মশান যাত্রী ছিলেন কাকিমা যখন মারা যান। এবারে কাকিমা কি করে মারা গেলেন সেই ইতিহাসটা একটু বলি, যেটি খুব অদ্ভুত। তাকে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য নিয়ে যাওয়া হয় হসপিটালে। নিয়ে যায় কিন্তু তার সমস্ত, তার ছেলে মেয়ে সবাই উপস্থিত, শুধুমাত্র বৌমা আর 12 বছরের এই নাতনিটি বাড়িতে ছিল। দেখো সবাই মিলে তো হাসপাতালে ভিড় করে লাভ নেই, তো এখান থেকে হাজবেন্ড এবং ছেলে দুজনে গেছেন, ওদিক থেকে মেয়ে, জামাই তারা এসেছেন, আরও কিছু আত্মীয় স্বজন তারা এসেছেন। তো মোটামুটি তো সব ঠিকঠাক আছে। আর ভদ্রমহিলা না সুন্দরভাবেই গেছেন, যেরকম করে লোকে যায়, গাড়িতে করে গেছেন। গিয়ে ওখানে গিয়ে মেয়ে বারবার বলছে, ছেলে বারবার বলছে, মা তুমি ঘাবড়ে যাওনি তো, মা তুমি ভয় পাচ্ছ না তো? বলে আরে না, ভয় টয়ের আবার কি আছে, এই তো শুনি আকচার লোকের হয়, হয়ে টয়ে যাবে, আমাকে ছেড়ে দেবে, আমি বাড়ি চলে যাব, এটা একটা বিরাট কোনো অপারেশনের ব্যাপার না, তো হয়ে যাক। এবারে কি হয়েছে, সকালবেলাতে তাদের তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু অনেক পরে তাদেরকে ডেকেছে। মানে সেই সমস্ত আমরা তো জানি যে একবার হসপিটালে গেলে সেখানে মানে ডাক পাওয়া সাংঘাতিক ব্যাপার, মানে সে বিকেল গড়িয়ে গেছে ডাকতে ডাকতে। তো তারপরে যখন তাকে নিয়ে গেছে এই অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ওটিতে, এরা তো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট যে অমুক জনের বাড়ির কে আছেন রিলেটিভ, এসে দেখা করুন। তো তারা তো গেছে, কি হয়েছে বলছে ওনার অবস্থা খুব খারাপ, হঠাৎ করে উনি সিঙ্ক করতে শুরু করেছেন, মানে হঠাৎ করেই তিনি সিঙ্ক করতে শুরু করেছেন। এবং সিঙ্ক করতে শুরু করেছেন বলে বলছে যে আমরা ওনাকে কিন্তু এক্ষুনি হসপিটাল বেডে দিয়ে দিচ্ছি, ওনাকে আমরা অ্যাডমিট করে নিচ্ছি, আর মানে আপনারা প্রে করুন যাতে সব ঠিকঠাক হয়ে যায়। এরকম মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গিয়ে এইরকম একটা জিনিস হবে এটা কেউ আশা করেননি। এবং ঘণ্টাখানেক পরে তার মৃত্যু সংবাদ আসে, যে উনি সহ্য করতে পারেননি বা কিছু একটা কোথাও গন্ডগোল, সামথিং ওয়েন্ট রং অ্যান্ড শি পাসড অ্যাওয়ে, তিনি মারা গেছেন। এই খবরটা কিন্তু বাড়িতে তখন অবধি এসে পৌঁছয়নি, কারণ বাড়িতে শুধুমাত্র 2টি মেয়ে রয়েছে, মানে এক তো বৌমা যার বয়স খুব বেশি না, আর তার 12 বছরের সন্তান, এই 2টি মেয়ে রয়েছে। তো তক্ষুনি খবরটা কিন্তু আসেনি। এদিকে হয়েছে কি, এই নাতনি অন্তপ্রাণ যেমন হয় ঠাকুমা দিদিমারা, তো নাতনি বলছে যে মা ঠাম্মির ঘর থেকে দেখো আওয়াজ আসছে না, যেন সেই ঠাম্মি পাঁপড় খাচ্ছে। মা বলে কি বলছিস তুই?
এবং দুজনে কান খাড়া করে, কেউ ঘরের যায়নি কিন্তু কান খাড়া করে শুনছে। ঠিক না, সেই স্টিলের কৌটো খুলছে, কেউ খুলে রাখছে, রেখে তার মধ্যে থেকে পাঁপড় বার করে কুড়মুড় কুড়মুড় করে শব্দ হচ্ছে, পুরোটা শোনা যাচ্ছে। বলছে হ্যাঁ তো, কিন্তু ওরা কেউ কিন্তু জানে না যে তখনও যে ঠাম্মি নেই। কিন্তু মা মেয়ের এত ইরি একটা ফিলিং হয়েছে যে ওরা না যে ঘরে গিয়ে দেখবে, যে ওই কাকিমার বেডরুমে গিয়ে দেখবে যে কেন আওয়াজটা হচ্ছে, কি করে আওয়াজটা হচ্ছে, ওদের না কিরকম হাত পা সব আড়ষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবং সমানে ওরা বুঝতে পারছে ঘরের মধ্যে কেউ ঘুরছে, টিফিন ক্যারিয়ারটা খুলছে আর কুড়মুড় কুড়মুড় করে পাঁপড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এরপরে তো মানে খানিকক্ষণ পরে তারপরে হঠাৎ করে সেই ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে ওঠে এবং টেলিফোনে সেই দুঃসংবাদ এসে পৌঁছয়। মা মেয়ে দুজনের তো মুখ ফ্যাকাশে। তারা একটু অনুমান করতে পারেন যে এই পাঁপড় খাওয়ার গল্পটা কি হতে পারে। এইবারে কি হয়েছে, তো সেদিনকে তো যা হয় যে বডি নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে, তার সৎকার টৎকার করা হয়েছে। আর এই যে দিদি আমাকে যে গল্পটি যিনি বলেছেন, তার মাও কিন্তু সেদিন ওই বাড়িতে উপস্থিত ছিল। তো যা মারা গেছে না, তো উনি উপস্থিত ছিলেন। তো ওরা সবাই কি করেছে, একটি ঘরে তারা সবাই মিলে শুয়েছে সেদিন রাত্রিরে। আলাদা আলাদা ঘরে কেউ শোয়নি। মানে এই কাকুর ছেলে, বৌমা, নাতনি, তারপরে এই যে এই কাকিমা মানে এই দিদির মা, প্রত্যেকে আরো একজন দুজন যারা ছিল, একটা বড় দেখে ঘর, সে ঘরের মধ্যে সবাই রয়েছে। ঘরের মধ্যে একটু একটু অল্প পাওয়ারের আলো জ্বলছে। সেদিনকেই সৎকার করে আসা হয়েছে, সবার মন মেজাজ খুব খারাপ। এবারে কি হয় যে কাঁদতে কাঁদতে না একটা ঘুম, একটা ঘোর এসে যায়, তাই তো। হঠাৎ দেখছে মানে ওই বৌমা যে তার এই 12 বছরের মেয়েটি না এরকম উঠে এরকম এরকম করছে, ধরফর করে উঠে পড়ে। কি হয়েছে রে, তুই এরকম করছিস কেন? মা, ঠাম্মি কাঁদছে। হ্যাঁ, কি বলছিস, ঠাম্মি কাঁদছে? বলে হ্যাঁ, ঠাম্মি কাঁদছে। সত্যি সত্যি বিশ্বাস করো, এক ঘর লোক প্রত্যেকে শুনছে পাশের ঘর থেকে কান্না করে কান্না, এবং তার সঙ্গে ঠাম্মির ভয়েস। আমি এভাবে চলে গেলাম, সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হলো, ঠাকুর এদেরকে ছেড়ে আমি কি করে থাকব? তিনি কাঁদছেন। সবাইরা মানে কি বলবো, মানে পিন ড্রপ সাইলেন্স ঘরের মধ্যে। এবং কি হয়েছে, ওই যে অনেক জায়গাতে হয় না, তোমার একই পাড়ার মধ্যে প্রচুর জ্ঞাতিদের বাড়ি থাকে, তো পাশে আরেকটি বাড়িতে তাদেরই জ্ঞাতি আছে। পরের দিন সকালে যখন সবাই উঠে আলোচনা করছে, পাশের বাড়ির লোকেরা পর্যন্ত বলছে, বলে হ্যাঁ আমরা সবাই শুনেছি, সারা রাত্রির উনি কেঁদেছেন আর বলেছেন যে আমাকে এইভাবে চলে যেতে হলো, এদেরকে ছেড়ে ঠাকুর আমি কি করে থাকব, আমি এভাবে চলে গেলাম, আমি তো স্বপ্নেও ভাবিনি। মানে খুব মারমারিং একটা সাউন্ডে, জোরে জোরে না, আমি যত জোরে বলছি অত জোরে হয়তো না, কিন্তু অডিবল প্রত্যেকে, মানে ওই ঘর ভর্তি প্রত্যেকটি লোক শুনেছে। এমনকি পাশের বাড়ির থেকেও শুনেছে যে ঘর থেকে সমানে কান্নার আওয়াজ এবং বলা যে ঠাকুর আমাকে এইভাবে চলে যেতে হলো। কিন্তু এই যে হয়ে গেল সেই রাত্রিরে, এরপর কিন্তু সেই কাকিমার অস্তিত্ব আর কখনো ফিল করা যায়নি। অনেক সময় মানুষ চলে যায়, তো
হঠাৎ করে সে নিজেও বুঝতে পারে না যে সে চলে যাচ্ছে। আর এই মায়া কাটানোটা ভীষণ মুশকিল। এত বছরের জীবন, বাড়ি ঘর, আত্মীয় পরিজন, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের স্ত্রী, যাদের যেমন যেমন রয়েছে পরিজন, সবাইকে ছেড়ে চলে যাওয়া তো চারটিখানি কথা নয়। এখানে বন্ধুরা আমি একটা কথা তোমাদেরকে বলি, যে সাধারণত আমাদের খুব নিকট কেউ যখন চলে যান, বাবা মা বিশেষ করে, আমাদের একটা কাল অশৌচ পড়ে। 1 বছর ব্যাপী আমরা কিন্তু একটা মোর্নিং পিরিয়ড বলতে পারো, যে ওই সময়টাতে আমরা শোক জ্ঞাপন করি সেই বিদেহীদের জন্য যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই সময় কিছু নিয়ম আছে যা পালনীয়। নিয়ম বলতে অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না। হ্যাঁ, যে মানে হোলি, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, বিয়ে, এই ধরনের কোনো অনুষ্ঠান নিজেরাও পালন করা যায় না, বা অন্যরা করছে তুমি নিমন্ত্রিত সেখানে যেতে নেই। এবং বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, একটু ধূপ দ্বীপ দেওয়া, সন্ধে দেওয়া, সন্ধেবেলাতে একটু আলো জ্বালিয়ে রাখা ঘরে, এগুলোকে, এই নিয়মগুলো কালা শৌচের সময় অবশ্য পালনীয়। সময় অনেক বদলে গেছে, মানুষের জীবন অনেক দ্রুত আজকে। অনেকেই এইগুলো করার হয়তো সময় পান না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট ক্রিটিসাইজিং, আমি কাউকে কিন্তু আক্রমণ করে কোনো কথা বলছি না, কিন্তু আমার মনে হয় এইটুকু কিন্তু ডিপার্টেড সোল যারা, তারা ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমার মা, আমার বাবা, আমার নিজের মানুষ, তো তারা হয়তো চলে গেছেন, অনেকে বলেও যান যে শোন, আমার কিন্তু অত পারলৌকিক কাজ করতে হবে না, আমার জন্য তোদের নিরামিষ খেতে হবে না, আমার জন্য অশৌচ পালন করতে হবে না, এগুলো অনেকেই বলে যান। অনেকে বিশ্বাস করেন না, অনেকে এমনি মনে করেন যে সন্তানরা হয়তো কষ্ট পাবে এইসব পালন করতে গেলে, তাই বলে যান যে আমার জন্য কিন্তু এইসব নিয়মগুলো করিস না। কিন্তু স্টিল আই ইনসিস্ট, এইগুলোকে কিন্তু, তাদের কথাকে খুব লিটারালি ধরো না, কারণ প্রত্যেকে চায় ভালোবাসা। প্রত্যেকেই আমরা চাই, যাই বলি না কেন, যে আমি চলে যাওয়ার পর আমার নিজের মানুষরা আমাকে একটু মিস করুক। আমাকে কেউ মিস করলো না, এটা কিন্তু কোনো মানুষ কখনো চাইতেই পারে না, কারণ মানুষের মধ্যে সেই ভালোবাসার লিপ্সাটা থেকেই যায়। প্রথম একটি বছর তারা তো খুব ঊর্ধ্বগতি পান না, তারা এই ধারে কাছেই আমাদের ঘোরাফেরা করেন। তারা কিন্তু দেখেন, যদি দেখেন যে তাদের শ্রদ্ধাতে, তাদের স্মরণে তুমি একটু রেস্ট্রিকশন, মানে জীবনের আনন্দ উৎসব জাস্ট 1 বছরের জন্য, তো 1 বছরের পরে তো সেই মানুষটির জন্য আর কিচ্ছু করতে হবে না। না, আমার বাবা মায়ের জন্য আমাকে আর কি করতে হবে? ওই 1 বছর আমি যদি একটু নিজেকে সরিয়ে রাখি আনন্দ উৎসব ব্যাসনের থেকে, তাহলে কি যায় আসে বন্ধুরা? আর সত্যি তো মনের ভেতর থেকে ইচ্ছে হয় না, যদি সেই ভালোবাসা, সেই টানটা থাকে, নিজের মন থেকেই ইচ্ছে হয় না যে আমি করি, আমি কোথাও বেড়াতে যাই, কোথাও আমি আনন্দ করতে যাই, দুর্গাপুজোয় নতুন কাপড় কিনি, রং মাখামাখি করে হোলি খেলি, এ তো মন থেকেও ইচ্ছে করে না। আর এইটুকু কিন্তু তারা হয়তো হাউখাউ করে, তাদের জন্য কাঁদতে হবে না তোমার চিৎকার করে, বা লোক দেখানি কোনো কিছু করার দরকার নেই, কিন্তু একটা সিম্পল সোবার লাইফস্টাইল জাস্ট ফর এ ইয়ার, 1 বছরের জন্য এটি পালন করলে আমার মনে হয় তাদের না একটু ভালো লাগে, যে আমার জন্য
এইটুকু তো কষ্ট, মানে এতদিন আমি যাদেরকে বুকে করে রেখেছিলাম, একটা বছর অন্তত তারা আমাকে উৎসর্গ করলো। আমরা যেরকম গান ডেডিকেট করি, আমরা তো ডেডিকেট করি উৎসর্গ, বই লিখে বই উৎসর্গ করি, সেরকম আমার জীবন থেকে একটি বছর আমি যদি আমার মাকে বা আমার বাবাকে উৎসর্গ করি, তাতে কি বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয় আমার? সাধারণ জীবনযাপন বজায় রেখে জাস্ট উৎসব ব্যাসন থেকে নিজেকে একটুখানি তফাতে রাখা। যাই হোক, এটা আমার মনে হয়। এবারে এর নিশ্চয়ই আরও অনেক পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কারণ এইবারেও আবার আমি যেই ঘটনাটা তোমাদেরকে বলবো, সেই ঘটনাটাও কিন্তু এরকম আকস্মিক চলে যাওয়ার ঘটনা এবং না চলে যাওয়ার ঘটনাও বটে। মানে চলে গেছে কিন্তু চলে যায়নি। এই যে পরিবারের ঘটনাটি বললাম, তাঁদেরই এক জ্ঞাতির কথা বলছি। সেই যে ভদ্রলোক, তিনি বেশ ডাকাবুকো, ভয় ডর বিশেষ তেমন নেই। তিনি একটি বাড়ি করেছেন, ফাঁকা জায়গা, মানে তখনও যখন বাড়িটি করেছেন তখনও বসত বাড়ি সেখানে সেরকম গড়ে ওঠেনি, সেরকম পাড়া পাড়া ব্যাপারটা হয়নি, একটা ফাঁকা জায়গাতে মোট কথা একটা বাড়ি করেছে। সেখানে বউ আর একটি সন্তান, একটি ছেলেকে নিয়ে তার সংসার। এবারে কি হয়েছে না, এই স্ত্রী মারা যান ব্রেন টিউমারে, হঠাৎ করে। বুঝতে পারছো, খুব কম বয়সে কিন্তু তিনি মারা যান এবং রেখে যান একটি ছোট্ট ছেলে, ওই 10, 11, 12 এরকম বছরের একটি ছেলে। সেই ছেলেকে রেখে মা তো চলে যান। এবারে কি করা হয় যে এই ভদ্রমহিলারই পিস্তত বোন, তাকে বিয়ে দেওয়া হয় তার জামাইবাবুর সাথে, মানে এই ছেলেটির সাথে। কারণ হয় না, যখন তোমার একটি সংসারে যে হঠাৎ করে চলে গেছেন মা, সেই সন্তানকে কে দেখবে, সংসারটাকে কে সামলাবে, এসব। আর তাছাড়া বাপের বাড়ির লোকেরাই উদ্যোগ নিয়েছিল, বলেছিল আমাদেরই তো মেয়ে ছিল, জামাইও ভালো, আমরা জানি যে জামাই সচ্চরিত্র জামাই, তার স্টেটাস পজিশন ভালো, এবং আমাদেরই মেয়ে ছিল। আর এই পিস্তত বোনও অনুরা, তারও খোঁজা হচ্ছে। তো তাকে বলতে, মা তোর আপত্তি নেই তো? বললো না, আমার কোনো আপত্তি নেই। তো সে গিয়ে দিদির সংসারকে হাল ধরে, এবং সে কিন্তু ভীষণ ভালো এক মহিলা, মানে একদমই সেই স্টেপ মাদারলি কোনো ব্যাপারই তার মধ্যে নেই। এই সন্তানকে সে একদম বুকে জড়িয়ে নিয়েছে, এই সন্তানকে মাতৃ স্নেহ দিচ্ছে সে, এবং একদম দিদি যেভাবে তার সংসার রেখে গেছে সেই সংসারটিকেই গুছিয়ে তোলার সে চেষ্টা করছে। তবু সে ফিল করতো, ও কি করতো, ও না ছেলেকে কিন্তু আলাদা ঘরে শিফট করেনি, খাটের ওপর ছেলে শুতো আর মাটিতে এরা স্বামী স্ত্রী মাটিতে বিছানা করে শুতেন। কিন্তু এই মেয়েটি, এই নতুন বউটি, যার নাম সীমা, তো এই বউটি টের পেত কি, কেউ একজন না এই রাত্রিরে ঘুমের সময় কেউ একজন ওর ওপর দিয়ে ক্রস করে এসে ওদের স্বামী স্ত্রীর মাঝখানে শোয়ার চেষ্টা করছে বা শুয়ে পড়ছে, বা হয়তো ওদেরকে টপকিয়ে গিয়ে খাটে দিকে যাচ্ছে। কখনো কখনো ও ভাবতো এ বোধহয় আমার মনের ভুল। আমরা র্যাশনাল মাইন্ডে যেটা হয় আর কি, যে আমি যখন এসেছি একজন অন্য কারুর সংসারকে সামলাতে, আর সে যখন আমার দিদি ছিল এবং সে খুব অল্প বয়সে মারা গেছে, সে হয়তো তার সন্তানকে, তার স্বামীকে দেখতে আসছে, বা সে হয়তো পছন্দ করছে না যে আমি আর তার স্বামী মানে
স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হোক, সে হয়তো মাঝখানে চলে আসছে, একটা অদ্ভুত ঈর্ষা তো থাকে, তো সেইগুলোর ওপরে সে উঠতে পারেনি। এইবারে একদিন হয়েছে কি, একদিন না, প্রায় মাঝে মাঝেই হয়েছে, কয়েকবার হয়েছে, কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে, বার 4-5 হয়েছে। ওদের বাথরুমটা ছিল মফস্বলে বা একটু গ্রামাঞ্চলে, অনেক সময় হয় না যে বাথরুমটা বাড়ির থেকে একটু বেরিয়ে, একটু দূরে। তো সেই বাথরুমে, এবং আমি আগেই বলেছি যে জায়গাটা খুব নির্জন নিরিবিলি একটি জায়গা, ধারে কাছে খুব একটা বাড়ি ঘরটর নেই। রাত্রির বেলাতে উঠতেই হয় মানুষকে টয়লেটে যেতে। তো এই বউটি তো টয়লেটে উঠেছে, উঠে গিয়ে যা দরজা বন্ধ করে সে তার করছে, ফ্রেশ হচ্ছে, বলছে বাইরে থেকে তার দিদির গলায়, আমার ছেলের যাতে কোনো অসুবিধা না হয়, আমার ছেলের যাতে কোনো অসুবিধা না হয়, বারবার করে না এই কথাটা বলে যাচ্ছে। আরও তো খুব ভয় পেয়েছে, ভেতর থেকে না মনে মনে বলছে, দিদি তোমার ছেলের কোনো অযত্ন আমি করিনি, তোমার ছেলের কোনো অসুবিধা হবে না, আমি তোমার ছেলেকে স্নেহ যত্ন দিয়ে মানুষ করব, মনে মনে সে বলছে। কিন্তু সে মাঝে মাঝেই টয়লেটে গেলে শুনতে পেত, রাতের বেলা নিঝুম রাতে ওই বাইরে থেকে আসতো, আমার ছেলের যাতে কোনো অসুবিধা না হয়। এইবারে হয়েছে কি, ওই পাড়াতে আরেকজন থাকতেন যিনি দুধ বিক্রি করতেন, বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতেন, তাকেও এরা বৌদি বৌদি বলে ডাকতো। আর এই বাড়িতে না বিকেলে দুধ নেওয়া হতো, বিকেল বেলাতে দুধ নেওয়া হতো, অনেক বাড়িতে হয় কিন্তু বিকেলে দুধ নেওয়া। তো এ কি করেছে, ওই বিকেল বেলাতে বোধহয় একটু শীতের দিক, তখন তাড়াতাড়ি ঝপ করে সন্ধেটা পড়ে গেছে। আর এ তো অনেকগুলো সেই দুধের ক্যান ট্যান নিয়ে বাড়িতে ঢুকছে, এবং ঢুকে সে দেখছে যে ওই বারান্দাতে একটি ওই 0 ওয়াটের একটি বাল্ব, একটি খুব হালকা আলোর একটা জ্বলতো, সেটা ওই সন্ধে থেকে জ্বলতো, সারা রাত জ্বলতো ওই লম্বা বারান্দার মধ্যে। দরজা খুলে ঢুকে সে বারান্দার কাছে এসে দেখছে যে এখানে বউটি বসে থাকতো, কিন্তু মানে এই যে আমাদের এই নতুন বউটি সীমা কিন্তু সেখানে বিকেলবেলাতে ওই চুল টুল বেঁধে সন্ধে টন্ধে দিয়ে সে বসতো, এসে হাওয়া টাওয়া খেত, যা হয়। তো এইটা ঢুকে দেখছে যে সে বউটি তো বসে আছে, আর উনি সমস্ত এইসব জিনিসপত্র নাবাতে না এরকম করে এইসব এই ক্যান ট্যান আছে এগুলো নাবাতে, সীমা আমাকে দুধের বাটিটা দাও তো বলে এরকম করে উনি নাবিয়ে রাখছেন। এবার তো সীমা উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেছে। এমন সময় বেডরুম থেকে বাড়ির কর্তা যে ভদ্রলোক সে বেরোচ্ছে, ও বৌদি, সীমা তো বাপের বাড়ি গেছে, আর আমার ছেলে গেছে টিউশনে পড়তে, দাঁড়াও আমি তোমাকে এনে দিচ্ছি দুধের বাটি। কি বলছো তুমি, সীমা বাড়িতে নেই? বলল না, সীমা তো বাপের বাড়ি, সীমা এক্ষুনি বসেছিল। আমি অবশ্য স্পষ্ট মুখটা দেখিনি, কারণ যেটা হয় না, আমরা দেখেছি কেউ একটা আছে চেনা লোক, উনি তো এরকম করে নিজের জিনিসপত্র অনেকগুলো ক্যান ট্যান, ও সীমা দাও তো বলে এরকম করে নাবাচ্ছেন। উনি একটা দেখেছেন যে একটি বউ আছে, এখন সেটা অবভিয়াসলি সেটা সীমাই হবে, সীমার বাড়িতে আর কে বউ বসে থাকবে, আর সীমা তো ওখানে ওভাবে বসে থাকেও। বলছি না, ছিল, সীমা ছিল, পরিষ্কার আমি তার চুড়ির আওয়াজ পেয়েছি, যেরকম মহিলাদের হয় চুড়িতে ছুনছুন করে আওয়াজ হচ্ছে, সে উঠে দাঁড়াচ্ছে। বলে হ্যাঁ, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে রান্নাঘরের দিকে গেল, আমি নিজে দেখেছি নিজে চোখে। বলছি কি বলছো তুমি, সম্ভবই না, আমার বাড়িতে ছেলেও নেই, আর সীমাও আসবে কালকে, সীমা তো আজকে নেই, বাপের বাড়ি গেছে। তখন ওনার তো হয়ে গেছে, উনি বলছেন সর্বনাশ, তার মানে তোমার এই, মানে অতটা উনি বলেননি, তবে উনি মনে মনে তো বুঝে নিয়েছেন যে কাকে উনি দেখেছেন। এরপরে কি হলো, এত ভয় পেয়ে গেছে,
বলছে, শোনো ভাই, কিছু মনে করো না, তুমি না এবার থেকে আমার বাড়ি থেকে একটু দুধটা কালেক্ট করে নিও। হ্যাঁ, আমি না আর বিকেলের বেলাতে তোমার এখানে আসবো না। বলছে, কেন, কি হয়েছে? বলে, না না, আমি না বিকেল বেলাতে আর আসবো না, তুমি কালেক্ট করে নিও ভাই, প্লিজ কালেক্ট করে নিও দুধটা আমার বাড়ি থেকে। বলে সে সেই যে চলে গেছে, আর কোনো দিন বিকেলে সে দুধ দিতে আসতো। সে স্পষ্ট দেখেছিল ওখানে সেই বউটি বসে আছে, যে কিনা উঠে আবার রান্নাঘরে গেল বাটি নিয়ে আসবে বলে। কিন্তু যথারীতি বাটি নিয়ে তো আর সে আসে না। কিন্তু এই যে নিজের সংসারকে, নিজের মানুষজনদেরকে ছেড়ে যাওয়া খুব কঠিন, খুব মুশকিল। এইবারে আরেকটি গল্প বলি। এইখানে হয়েছে কি, একদম দক্ষিণ কলকাতার গল্প। আর যে মানে এক দিদি, তাকে দিদিই বলবো, সেই দিদি আর জামাইবাবু তারা দক্ষিণ কলকাতাতে থাকে, খুব পশ একটা এরিয়াতে থাকে। জামাইবাবু একটি কলেজের ডিন। তো তারা কি করেছে, তাদের তো কিছু ঘনিষ্ঠ বন্ধু মহল আছে। তো এক বন্ধু একবার ঠিক করেছে তারা বড় একটা পার্টি নিয়ে, তাদের আরো কিছু আত্মীয় স্বজনকে নিয়ে একটা ট্যুরে যাবে, বেড়াতে যাবে দূরে। বাড়িতে তাদের আছে একটি পোষ্য কুকুর। কুকুরকে নিয়ে তো আর অত দূর দূর গিয়ে সেই ট্যুর করা যায় না, সব জায়গাতে অ্যালাউ করে না পেট। আর ওরা অনেক জায়গায় যাবে, সেই পাহাড় টাহাড়ে লোকে যায় না, অনেকগুলো এরিয়া ঘুরে টুরে আসে টাসে, তো সেই রকম একটা ব্যাপার যেটা পোষ্য নিয়ে সম্ভব না। তো ভীষণ ক্লোজ, মানে খুব ক্লোজ বন্ধু। আর না মানে পাড়ার কাছেই বলতে পারো, পাশের পাড়া এরকম আর কি, খুবই কাছাকাছি বাড়ি। বলছে, এই শোন না, আমরা তো বেড়াতে যাব, আমাদের কুকুরটা থাকবে একটা, তোদেরকে প্লিজ রিকোয়েস্ট করব, একটু শুনবি? বলে, কি? রাতটুকু ভাই আমার বাড়িতে গিয়ে একটু থাকবি তোরা দুজন, যতদিন না আমরা ফিরছি। বল, দেখ, দিনের বেলাতে আমাদের একটি কাজের লোক আছে যে সারা দিন থাকবে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করবে টরবে, কুকুরকে দেখভাল করবে, সব কিছু করবে। কিন্তু তোরা গেলে ও চলে যাবে কুকুরকে রেখে, আর তোরা শুধু রাতটুকু থাকবি, পরের দিন সকালে আবার উঠে বাড়ি চলে আসবি। করবি ভাই কটা দিনের জন্য, আর কাউকে পাচ্ছি না রে এরকম থাকতে। ওরা বলছে, এত ক্লোজ বন্ধু, না আচ্ছা ঠিক আছে চল থাকবো। এবারে ওরা তো কি করেছে, জমজমাট পাড়া যেরকম হয়, বাড়ির থেকে কয়েক পা গেলেই তাদের বাড়ি, মানে হয়তো পাশের পাড়াতে, এক পাড়াতে না হলেও পাশের পাড়াতে বাড়ি, একদমই কাছে, হেঁটে যেতে হয়তো 10-15 মিনিট লাগবে। তো তারা কি করেছে, বলছে রাত্রির বেলাতে একটু বেশি রাত করে, বলছে হ্যাঁ ঠিক আছে আমরা ওই বাড়িতেই খেয়ে দে। বলে, না, ওরা বলেছিল যে কাজের লোক তোদের খাবার দাবার, বলে না, কোনো খাবার দাবার কিচ্ছু দরকার নেই, আমরা বাড়িতে খেয়ে দে আমরা যাবো ওখানে, শোবো, আবার সকালবেলাতে বেরিয়ে চলে আসবো। তোদের কাজের লোককে কিন্তু ঠিক সময় আসতে বলিস, কারণ আমাদের পরের দিন আবার অফিস যাওয়া টাওয়া এসব কাজকর্ম রয়েছে। তো আমার ঠিক আছে সেটা নিয়ে তুই চিন্তা করিস না। তখন তো দিদি জামাইবাবু তো সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন রাত্রি 10টা নাগাদ, খেয়ে দিয়ে রাত্রি 10টার সময়তে সেখানে গিয়ে পৌঁছেছে। বাড়িতে যে পরিচারিকাটি ছিল সে ওই কুকুরকে খাইয়ে টাইয়ে দিয়ে করে, তো বলে তাহলে আমি আসি। বললে, হ্যাঁ তুমি এসো, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আর শোয়ার ব্যবস্থাটা আগেই ওদেরকে দেখিয়ে দিয়েছিল। কত বড় আর একটা বাড়ি হয় বলো, ধরো ওই 2টো বেডরুম, এরকম বাড়ি। তো যেটা নিজেদের বেডরুম সেটাকে তো কেউ ইউজ করতে দেয় না সাধারণত, তার পাশে আরেকটি ঘর আছে যেটা ওরা জানতো গেস্ট রুম। তো সেই গেস্ট রুমে ওদেরকে থাকার একটি ব্যবস্থা করে দিয়েছে, খাটপত্তর সমস্ত কিছুই আছে, মানে পুরো শোয়ার ঘর যেরকম সাজানো ওরকমভাবেই সাজানো, এবং তার লাগোয়া একটি ছোট্ট ব্যালকনিও আছে।
আর কুকুরটা থাকে একটুখানি দূরে, একটা কেনেল মতো করা আছে কুকুরের জন্য, আলাদা ব্যবস্থা। কুকুর ওখানে খেয়ে দিয়ে ওই মেয়েটি কুকুরকে ওখানে ঢুকিয়ে দিয়ে গেছে সব কিছু। কুকুরের পেছনে ওদের বিশেষ পরিশ্রম নেই, কিন্তু কুকুরটি বাড়িতে একা থাকবে, তাই জন্য এদের দুজনের থাকা। তো ওরা তো রাত্রির বেলাতে গিয়ে বলছে ভালোই তো, নতুন সব কাচাকুচি সব বিছানা টিছানা পেতে দিয়েছে, তো শুয়েছে গিয়ে তো এই দিদি। আর ওদের বিছানাটা যেটা ছিল, বিছানার পাশে না একটা রকিং চেয়ার রাখা ছিল। একটা রকিং চেয়ার রাখা ছিল, একটা ইজি চেয়ারের মতো একটা রকিং চেয়ার, দোল খাওয়া যায়। তো 10টার সময় তো ওরা গেছে, এবারে বুঝেছো তো, সেই টয়লেট করে জামা টামা ছেড়ে শুতে তাদের হয়ে গেছে 11টা, 11:30, 12টা এরকম বেজেই যায়। নতুন জায়গা, ঘুম আসছে না, বিছানা নড়লে, আমি তো পারি না ঘুমোতে অন্য জায়গাতে, তো সেরকম আর কি, বিছানা নড়লে ঘুম আসে না। আর এই জামাইবাবুর খুব উদ্দেশ্য ছিল, মানে একটি বদ অভ্যেস ছিল, সেটা হচ্ছে উনি খুব স্মোক করতেন। এই জামাইবাবু তো সেই বারান্দাতে ব্যালকানিতে দাঁড়িয়ে স্মোক করছেন। দিদি বলছেন উফ কতক্ষণ আর স্মোক করবে, এসো না, শো না। হ্যাঁ আসছি। আবার একটুখানি শুলো, আবার উঠে তুমি শো, আমি আসছি। আবার বারান্দাতে গিয়ে আরেকটা সিগারেট। এবারে তো দিদি খুবই, আরে হচ্ছেটা কি, একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছ তুমি বারান্দাতে গিয়ে, সারা রাত কি এভাবে কাটাবে নাকি, শো এসে। আবার তো জামাইবাবু এসেছেন, আবার খানিকক্ষণ পরে উসখুস করে উঠে গিয়ে আবার গিয়ে সেই দাঁড়িয়ে ব্যালকানিতে সিগারেট খাচ্ছেন। দিদি বলছে দূর, আবার কি, শোবে না নাকি তুমি আজকে রাত্রিরে, সারা রাত্রি তুমি এরকম ব্যালকানিতে বসে সিগারেট খেয়ে যাবে? তখন জামাই বলছে তুমি শো না, আমি আছি তো, এই তো আমাকে দেখতে পাচ্ছ তো, আমি তো আছি, আমি শো। তো এবারে দিদি ভেবেছেন কি যে যা হয়, ওই বিছানা নাড়া হয়েছে, অন্য বাড়িতে গেছে, তো ঘুম তো আসছে না, তারও আসছে না, তার স্বামীরও আসছে না। তো দিদি বলে ঠিক আছে, যা আমাকে তো ঘুমোতে হবে, সকালে উঠে আবার নিজের বাড়ি গিয়ে আবার রান্না বান্না করা টরা, স্বামীকে অফিসে পাঠানো, অনেক হ্যাপা, তুমি যা ইচ্ছা করো, আমি ঘুমোচ্ছি বলে তিনি কি করেছেন, এরকম করে চোখের ওপর হাত দিয়ে এরকম করে শুয়েছেন। দিয়ে খানিকক্ষণ শোয়ার পরে না একটা অস্বস্তি হচ্ছে। কিসের অস্বস্তি বুঝতে পারছেন না। উনি না এরকম করে হাতটাকে সরিয়েছে, ওই রকিং চেয়ারের দিকে চোখ গেছে, গিয়ে দেখছেন একজন বৃদ্ধা মহিলা রকিং চেয়ারে এরকম করে দুলছে, আর ওর দিকে না এরকম রাগতভাবে এরকম করে তাকিয়ে আছে, যেন ভীষণ অসন্তুষ্ট। দিদির না পুরো, বুঝতে পেরেছো তো, মানে এই গলার কাছে প্রাণ। ও না মানে চিৎকারও করতে পারছে না, মানে এও করতে পারছে, এরকম হয়ে গেছে। জামাইবাবু কিন্তু ওই বারান্দাতে থাকলেও স্ত্রীর ওপর সবসময় নজর। জামাইবাবু এসে ঘরে ঢুকেছেন। কি হয়েছে? মানে আমি এখানে কিছুতেই থাকবো না, এখানে এক্ষুনি আমি দেখেছি একটি বৃদ্ধা মহিলা এরকম করে বসে, মানে পরিষ্কার একটি বৃদ্ধা মহিলা বসে আছেন এবং আমার দিকে রাগের মতো করে তাকিয়ে আছেন। তখন ভদ্রলোক বলছে শোনো, আমি যে শুচ্ছি না তার কারণ হচ্ছে তাই, বলে আমি যতবার শুতে যাচ্ছি ওই ভদ্রমহিলা আমাকে চোখের ইশারা করে আমাকে এরকম মানা করছেন শুতে, আমি সেই জন্য সমানে আবার চলে যাচ্ছি ব্যালকনিতে। তাহলে আমাকে বলনি কেন? বলছে আমি ভাবলাম তুমি হয়তো দেখছো না, বা তুমি শান্তিতে অন্তত তুমি ঘুমো, মানে তোমাকে আমি কেন ডিস্টার্ব করবো, তুমি ভয় পেয়ে যাবে তোমাকে বললে, আমরা এই মাঝরাত্রিরে, বলে আমি এক্ষুনি যাব, মাঝরাতটা জানি না, এক্ষুনি আমি বাড়ি চলে যাব। বলছে দেখো এটা হয় না, এক্ষুনি হঠাৎ এরকম মধ্যরাত্রিরে তুমি একটা মহিলা, আমি তোমাকে নিয়ে হঠাৎ রাস্তায় বেরিয়ে কোথায় যাব, এটা হয় না, একটু অপেক্ষা করো, আমরা ভোর হলেই আমরা এখান থেকে চলে যাব।
এবং ভোর যেই হয়ে আসে সঙ্গে সঙ্গে ভোরের আলো ফুটতে তারা দুজন বেরিয়ে চলে যায় এবং গিয়েই সঙ্গে সঙ্গে ফোন করে যে দেখ ভাই, আমাদেরকে মাফ কর, কোনো সিকিউরিটি এজেন্সি বা কিছুকে একটা ফোন টোন কিছু একটা কর, ডু সামথিং, আমরা কিন্তু আর থাকতে পারবো না। কেন রে, কি হয়েছে, কি অসুবিধাটা কি হয়েছে? বলে এই এই ঘটনা ঘটেছে তোদের বাড়িতে। তখন ওরা বলছে এই ঘটনা ঘটবে বিশ্বাস কর আমরা জানতাম না, আমরা একদম জানতাম না, নইলে তোদেরকে কখনো আমরা থাকতে বলতাম না। আসলে ওই ঘরটা হচ্ছে আমার ঠাকুমার, এবং ঠাকুমা ওখানে থাকতেন, আর ঠাকুমা না বিশেষ লোকজন পছন্দ করতেন না, উনি একা থাকতেই ভালোবাসতেন। তো উনি যে এখনো রয়ে গেছেন বা তোদেরকে দেখে উনি যে এসেছেন অসন্তুষ্ট হয়ে, সেটা আমরা কিন্তু জানি না, কারণ আমরা কখনো বাড়িতে ঠাকুমাকে দেখিনি, ঠাকুমার উপস্থিতিও পাইনি। আর বিশেষ করে দেখো না, যে বাড়িতে কুকুর আছে, কুকুরটা তো তাহলে ডাকবে। আর এই যে ঘটনাটা ঘটেছে সেটাতেও কিন্তু কুকুর ডাকেনি, কারণ কুকুর কিন্তু সেপারেট আছে, কুকুরটাই ঘরে নেই, কুকুরকে আলাদা করে একটা জায়গাতে তার নির্দিষ্ট স্থানে সে তো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে যেরকম শুয়ে থাকে। তো ওরা দুজন বলে আমাদেরকে মাফ কর ভাই, আমরা থাকবো না। না না, একদম না, এটা শোনার পরে তো তোদেরকে আর রাখাই যায় না ওখানে, তোদের থাকার কোনো রকম প্রয়োজন নেই, আমরা অন্য ব্যবস্থা করছি, আর আমাদেরকে মাফ করে দে, কারণ আমরা সত্যি সত্যি জানতাম না যে ওইখানে ঠাকুমার উপস্থিতি আজও আছে এবং ঠাকুমা এখনো এতটাই মানে অন্য মানুষজনকে দেখলে তিনি এখনো অসন্তুষ্ট হন বা তার ঘরে কেউ থাকুক এটা তিনি পছন্দ করেন না। তো এই ছিল একটা গল্প। তো অনেকগুলো ঘটনা বলছি, আরও কয়েকটা ঘটনা আছে, কিন্তু তোমাদের কেমন লাগছে আমার কোনো বোঝার উপায় নেই, কারণ আমি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমার কাছে শুধু স্লো কানেকশন, স্লো কানেকশন আর স্লো কানেকশন, এই একটি ক্যাপশন দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি। ইন্টারনেটের রক্তচক্ষু যখনই লাইভে বসি এই স্লো কানেকশন দেখিয়ে আমাকে ভয় দেখায়, অনেককেই বোধহয় দেখায় আমার মনে হয়। তো এইবারে একটি ঘটনা বলি, যে ঘটনাটি, এটি না একটা অদ্ভুত ঘটনা। এই ঘটনাটা ঘটেছে কিন্তু কিছুদিন আগে এবং আমার খুব ঘনিষ্ঠ মহলে। এই ঘটনাটি ঘটেছে এই মাসের 6 তারিখে, আজকে তো 10, 6 তারিখের ঘটনা। আর ঘটনাটি ঘটেছে আমারই এক কাজিন দিদির বাড়িতে। ঘটনাটি হচ্ছে যে আমার যে ভাগ্নে, সেই ভাগ্নে ইঞ্জিনিয়ারিং মানে বিটেকের ফাইনাল ইয়ারের ছাত্র এবং অত্যন্ত গুণবান একটি ছেলে, অত্যন্ত গুণবান। গুণবান কেন বলছি না, পড়াশোনাতে সে যেমন ভালো, শাস্ত্রীয় সঙ্গীত অপূর্ব গায়, পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র, সে তেমনি সুন্দর ছবি আঁকে, তেমনি সুন্দর তবলা বাজায়, মানে সর্বগুণে গুণান্বিত এবং সুপুরুষ, মানে সব মিলিয়ে খুব ভালো একটি ছেলে। এই ভালো একটি ছেলে কেন এই কথাটা বললাম, একটি কারণ আছে। ছেলেটি অত্যন্ত ভালো, মানে বুঝতে পারছো, সে ইঞ্জিনিয়ারিংও পড়ে, আবার গানও গায়, আবার ছবিও আঁকে, আবার তবলাও বাজায়, এবং সে যথেষ্ট হ্যান্ডসাম একটি ছেলে, তো অনেক গুণে গুণান্বিত। তো সেদিন হয়েছে কি, এই 6 তারিখের যে কথা বলছি, সেদিন রাত্রির ওই 12টা নাগাদ, তো সেই সময়তে ছেলেটি মানে আমার ভাগ্নে ওই শোবে, বাড়িতে শোবে। ওরা থাকে হচ্ছে ওই উত্তর পাড়ার ওই দিকটাতে, হ্যাঁ আমি এক্স্যাক্ট জায়গাটা বলছি না, বিশেষ কারণে নামও উজ্জ্ব রাখছি, তোমরা জানো কেন। তো ওই উত্তর পাড়া অঞ্চলে সে থাকে।
এবারে সে তো খেয়ে দিয়ে এসে সব সময় দেখো এসির বাতাস কিন্তু ভালো লাগে না, হ্যাঁ। আর যদিও মানে সেই সময়টা কি হয়েছিল, ওর না সেদিনকে বাইরে নাকি খুব হাওয়া ছিল ওই জায়গাতে, তো ও কি করেছে, জানলা টানলা খুলে পর্দা টর্দা সরিয়ে ওই ন্যাচারাল হাওয়াতে একটু শোবে বলে, প্রাকৃতিক হাওয়াতে ঘুমোবে বলে সেইভাবে রয়েছে, এসি চালায়নি সেদিন। আর মা গেছেন ব্রাশ করতে বাথরুমে, মা খাওয়া দাওয়ার পরে মা ব্রাশ করছেন, মানে আমার দিদি ব্রাশ করছেন, আর ভাগ্নে তো ঘরের মধ্যে বসে আছে, ঘুমের অপেক্ষা করছে কখন ঘুম আসবে। এরকম সময়তে ও হঠাৎ একটা অত্যন্ত সুন্দর মিষ্টি একটি পারফিউমের গন্ধ পায় ঘরে, এবং খুব স্ট্রং, হ্যাঁ, মানে পারফিউমের গন্ধটি, এবং সেটি একটি মহিলাদের পারফিউম, বোঝা যাচ্ছে সেই ফুলেল গন্ধ যাকে বলে সেই রকম গন্ধ, সেরকম একটি পারফিউম। এবারে খানিকক্ষণ পর সেই গন্ধটি মানে বেশ কিছুক্ষণ কিন্তু গন্ধটা স্টে করে। এবারে দেখো একটা বিজ্ঞান পড়ছে একটি ছেলে, বা বিজ্ঞান না পড়লেও আমরা তো র্যাশনাল মাইন্ড যারা, আমরা প্রথমে কি ভাবি, এটা কি ধূপের গন্ধ, এটা কি রুম ফ্রেশনারের গন্ধ, এটা কি কিছুর গন্ধ, তাহলে আমি তো রুম ফ্রেশনার দিইনি, আমি ধূপও জ্বালাইনি, তাহলে কে জ্বালাতে পারে, পাশের ফ্ল্যাটের কেউ জ্বালাতে পারে, পাশের বাড়ির কেউ জ্বালাতে পারে, সামবডি অ্যাক্রস দ্য রোড তারা ওখানে করতে পারে, রুম ফ্রেশনার দিলে এখানে তো গন্ধ আসার কথা নয়, ধূপের গন্ধ ট্রাভেল করে আসলেও আসতে পারে, কিন্তু রাত্রির 12টা 12:30টার সময় হঠাৎ মাঝরাত্রে কে এমন ধূপ জ্বালাবে, আর যেই ধূপের গন্ধটা ঠিক তার ঘরের একদম মিডল অফ দ্য রুম গন্ধটা আসবে, আর গন্ধটা এত স্ট্রং, মানে বোঝা যাচ্ছে কেউ যদি সুগন্ধি মেখে দাঁড়িয়ে থাকে যে গন্ধটা সেরকম একটা জায়গাতে লোকেটেড, গন্ধটা একটা জায়গাতে। তো ও তো না ভীষণ, ও বুঝতে পেরেছে যে এটা মোট কথা অন্য কোনো বাড়ির ধূপ ধুনো কিছুরই গন্ধ না, আর এটা পারফিউমের গন্ধ। বোঝা যায় না, ধূপের গন্ধ একরকম হয়, সেন্টের গন্ধ একরকম হয়, পারফিউমেরই গন্ধ, এবং ওটা ওর ঘরেই আছে। ও তো খানিকক্ষণ না একদম সেই পেট্রিফাইড, এরকম চুপ করে আছে, গন্ধটা পাচ্ছে, মাকেও যে ডাকবে সেভাবে ডাকতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে আস্তে 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 গন্ধটা ফেড করে গেল, অ্যাজ ইফ যে এসেছিল সে চলে গেল ঘর ছেড়ে, এরকম একটা। এবার যখন এই আস্তে আস্তে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওমা ওমা ডাক, মা এসেছে, হ্যাঁ রে কি রে ডাকছিস কেন, চাচ্ছিস কেন, মা এরকম এরকম হয়েছে, এখানে এরকম গন্ধ ছিল, কি রে সত্যি সত্যি, বলছে হ্যাঁ সত্যি সত্যি, আমার ঠিক মনে হলো এখানে কেউ দাঁড়িয়েছিল মা, একটা লেডিস পারফিউম, খুব সুন্দর, মানে একদম দারুণ একটা সুগন্ধি, এবং সেটা খানিকক্ষণ স্টে করার পরে এটা কিন্তু আস্তে আস্তে চলে গেল, মনে হলো কেউ চলে গেল এখান থেকে। আমার দিদি বিশ্বাসী মানুষ, তিনি কিন্তু ওই না না ওটা তোর মনের ভুল, বাদ দে ওগুলো, কি কি এই হেনতা এরকম কিন্তু না, শি বিলিভড, সে বিশ্বাস করলো যে ছেলে মিথ্যে কথা বলার ছেলে নয়, তো সে তাড়াতাড়ি করে মা ছেলে তো রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে পড়লো। এবারে এই ঘটনাটা বলে দিদি আমার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ রে কি হলো, তুই কি বলতে পারিস, তুই তো এত সব গল্প টল্প বলিস টলিস। তার আগে একটা কি হয়েছে, এই দিদিদের এক আত্মীয়, এক মাসি, সে কিন্তু দিদিদের ছোট মাসি, তিনি কিন্তু মারা গেছেন। তিনি মারা গেছেন ওই 1 তারিখের 12:30, মানে ধরো 2 তারিখ, টেকনিক্যালি 2 তারিখ পড়ে গেছে, সেই রকম, মানে 2 তারিখ একদম ভোর বলতে পারো, 12:30টাকে যদি আমরা ভোর বলে ধরি আমাদের ইংলিশ ক্যালেন্ডার মতে, তো সেই সময়তে শি পাসড অ্যাওয়ে। আর এই ছোট মাসি ভীষণ, মানে শি ওয়াজ ভেরি ফন্ড অফ দিজ পিপল, সে সমস্ত এমনি সকলকেই খুব ভালোবাসতো, খুব স্নেহশীলা ছিলেন, কিন্তু পার্টিকুলারলি এই দিদি এবং দিদির ছেলে টেলেকে খুব ভালোবাসতেন তিনি। দিদি তার অন্তিম ক্রিয়ার সময় উপস্থিত ছিল, কিন্তু ছেলে উপস্থিত ছিল না।
এখন এইটা একটা যুক্তি হতে পারে, হয়তো সেই ভদ্রমহিলা দিদিকে তো দেখেছেন, কিন্তু দিদির ছেলেকে তো দেখা হয়নি, হয়তো তাকে দেখতে এসেছিলেন। এটা একটা পসিবিলিটি। এটা আমি বললাম দিদি দেখো এইটা একটা হতে পারে, যে এই রকম একটা ঘটনা হতেই পারে। এছাড়া আরেকটি জিনিস হতে পারে, সেটি কিন্তু হয়, জানো তো, আমরা যাদেরকে বলি পরী, যক্ষ, যক্ষী, কিন্নর, কিন্নরী, গন্ধর্ব, গান্ধর্বী, এই ধরনের যারা এন্টিটিজ, তারা কিন্তু আমাদের এই সব জায়গাতেই ধারে কাছে তারা থাকে, তারা আসে, তারা ভিজিট করে। আর বিশেষ করে যারা শিল্পী, তাদের প্রতি কিন্তু তাদের একটি বিশেষ আকর্ষণ থাকে। আমি এটা জানি, কারণ আমার এক ভাই কিন্তু শিল্পী, মানে সে ভীষণ ভালো সেতার বাজায়। সে আমাকে বলেছিল, তোমরা তার অনুষ্ঠান আছে আমি তার সঙ্গে লাইভ করেছিলাম আমার বাড়িতে, সে এসেছিল, আমার পিস্তত ভাই। ও আমাকে বলেছিল, জানো তো দাদা, আমি না এরকম যখন খুব নিমগ্ন হয়ে বাজাই, মানে যখন আমি একদম বাজাতে ডুবে যাই, এবং মানে আমার নিজের ভাই বলে বলবো না, সে কিন্তু সত্যি খুব ভালো বাজায়, এবং ওর যে রিগারাস প্র্যাকটিস, ওর যে ডেডিকেশন টুয়ার্ডস মিউজিক, ও যে নিজেকে একদম না ডুবিয়ে দেয় মিউজিকে যখন বাজায়। আমি জানি না বাকি শিল্পীরাও হয়তো তাই করেন, কিন্তু আমার ভাইকে যেহেতু আমি দেখেছি চোখের সামনে, আই নো হিম, তো ও না ভীষণ, মানে যখন বলে, আমি যখন খুব আবিষ্ট হয়ে যাই, আমি না তখন ফিল করতে পারি, আমার হয়তো চোখটা বন্ধ থাকে, কিন্তু আমি ফিল করতে পারি আমার পাশে, আমার পেছনে, আমার সামনে কোনো উপস্থিতি, এবং তাদের সেই খুব হালকা একটা জামার খসখস শব্দ এবং সুগন্ধ কিন্তু ভালো আত্মা, মানে ভালো যাদের সোল, তাদের থেকেই সুগন্ধটা সাধারণত আসে, আর মন্দ আত্মাদের থেকে পোড়া গন্ধ, পচা গন্ধ, নানান রকম দুর্গন্ধ আসে। তো বললো যে আমি না এরকম ফিল করি যে মানে সামবডি স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মানে একদম খুব গায়ে গা প্রায় লাগিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মানে আমি ফিল করতে পারি যে সে হয়তো আমার মিউজিকটা শুনছে। একটা সুইট স্মেল, কি একটা খুব জামা কাপড়ের একটা হালকা, মানে ভীষণ সূক্ষ্ম একটা খসখস শব্দ আমি কিন্তু পাই। তো আমি কেন বললাম যে এই ছেলেটি যেহেতু আর্টিস্টিক, মানে তখন হয়তো সে বাজাচ্ছে, মানে গাইছিল না, বা সে হয়তো জানি না, সে গুনগুন করে গান গাইতেও পারে হয়তো সেই সময়টায়, হ্যাঁ, রাত্রের অন্ধকার, ফুরফুর করে হাওয়া আসছে, হয়তো সে গুনগুন করে গান গাইছিল, হতেই পারে। আর আমরা এটাও জানি কিছু রাগিনী কিন্তু তাদের ক্ষমতা আছে, কিছু এন্টিটিসকে তারা সামন করে, তাদেরকে টেনে নিয়ে আসে। যেমন মালকোষ কিন্তু আত্মাদের খুব অ্যাট্রাক্ট করে। আমি যদি খুব ভুল না করি, যে বাজে করুণ সুরে, মণিহারার গানটা রবীন্দ্রসঙ্গীত, দূরে বাজে করুণ সুরে, ওই যে একটা হন্টিং মেলোডি, এই মেলোডিটা কিন্তু এই ধরনের স্পিরিটসদেরকে, কি মানুষদেরও আত্মাদেরকে, বিদেহীদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে, তারা কিন্তু চলে আসে। আর্টিস্টদের প্রতি তাদের একটি বিশেষ আকর্ষণ থাকে। তো এইটা হতেও পারে হয়তো সেই মাসি এসেছিলেন, আবার হতেও পারে এরকম কোনো এন্টিটি, কারণ এইটা বোঝা যাচ্ছে না, এই যে সেন্টটা পেয়েছে, এই সেন্টটা এই মাসি ব্যবহার করতেন কিনা সেটা কিন্তু জানা যায়নি। সাধারণত আমি যেটা ব্যবহার করি ওই গন্ধটাই কিন্তু আসবে আমার প্রেজেন্সে, হ্যাঁ, মানে এক একটা গন্ধ, এক একটা সুগন্ধি, কি কিছু একটা, এক একটা গন্ধ ওষুধের গন্ধ হতে পারে, আমার বাবার ক্ষেত্রে যেটা হয়েছিল,
আমার মায়ের যে জুঁই ফুলের গন্ধ আমার স্ত্রী টের পেতেন, চৈতি। তো এই যেই যার যে প্রিয় সুগন্ধিটি বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড খুব ক্লোজলি যে গন্ধ, সেই গন্ধটা পাওয়া যায়। কিন্তু দিদি এটা আমাকে বলতে পারেননি, যে কারণ দিদি তো সেই গন্ধটি পাননি। তো ওই গন্ধটি আর ছেলেও বলতে পারেনি যে ওই গন্ধটা কি সেই কোনো গন্ধ ছিল যেটা ওই ছোট মাসি ব্যবহার করতেন, সেটা জানি না। তাই জন্য এই যে মিষ্টি গন্ধটা হলে এমনও হতে পারে যে হয়তো আত্মীয় নয়, কিন্তু অন্য কোনো বিং ফ্রম অ্যানাদার ডাইমেনশন সেও কিন্তু ভিজিট করলে করতেই পারে। তো এই একটি খুব হাল ফিলে ঘটে যাওয়া ঘটনা তোমাদেরকে বললাম। এইবারে আমি আরেকটি, অনেকগুলো গল্প আছে কিন্তু আজকে, কারণ অনেক ছোট ছোট গল্প আমার কাছে জমে আছে বহুদিন। এবারে অনেকে অভিমান করবে তো আমার উপরে, বলবে আমি বলি দাদা বলে না আমার গল্প, কি ভাই বলে না আমার গল্প। সেই জন্য আজকে আমি ভাবলাম যে না, আমার গল্পের ঝুলিটাকে আপাতত একটু খালি করতে হবে, যেগুলো জমে আছে। এটা খুব ইন্টারেস্টিং। এই মানে এই মেয়েটির ঘটনা দিয়েই আমি আজকে শেষ করব। এই মেয়েটির কয়েকটি ঘটনা আছে ছোট ছোট, আরও আছে যেগুলো হয়তো পরে বলবো কোনো পর্বে। এই মেয়েটির সঙ্গে অদ্ভুতভাবে কোথাও একটা আমি নাকি জড়িয়ে আছি। মানে এটা খুব অদ্ভুত জিনিস, তোমরা ঘটনাটা শুনলে বুঝতে পারবে। আমার খুব অদ্ভুত লেগেছে। সেও অনেক দ্বিধা সংকোচ করে আমাকে বলেছে, অনেক মানে বলে আমার বলতে খুব মানে অস্বস্তি হচ্ছে, আমি তবু আপনাকে বলছি। তো এই মেয়েটি, আমি নাম বলছি না, নামটি আমি বরং চেঞ্জ করে দিচ্ছি, অনন্যা। আমি অনন্যা নামে তাকে ডাকছি। অনন্যা থাকে ধুলাগড় অঞ্চলের একটি গ্রামে। সেখানে সে 2021 সালে গ্র্যাজুয়েট হয়েছে মেয়েটি, এবং মেয়েটি মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে। শি ইজ ভেরি সেন্সিটিভ। ও না অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, কিন্তু ও জানে না যে ও মানে ওর কথা কেউ বিশ্বাস করে না। মানে কেউ যদি কাউকে যদিও বলে, কাউকে মানে কাউকেই বলে না, হয়তো মা বাবাকে বললো, মা বাবাও বিশেষ বিশ্বাস করতে চান না। তো কীরকম ঘটনা ঘটে, এক সময়তে তার সেজ জেঠিমা, একটা বড় ফ্যামিলি, তাদের বাবারা 5 ভাই। তো সেজ জেঠিমার মা, এটা বলছে ওর ছোটবেলার ঘটনা, ও স্কুলে পড়তো তখন। সেজ জেঠিমার মা একদিনকে নাকি ওদের বাড়িতে বেড়াতে এসেছে, কথা বলছেন, বলছে বিশ্ব, ও আমাকে স্যার বলে ডাকে। তো স্যার বলে ডাকার পেছনেও একটা কারণ আছে। আমাকে বলছে স্যার, ও আমার ওই দিদা, আমি তো সম্পর্কে দিদাই হবে, দিদা এসেছেন। দিদা সধবা মানুষ, চওড়া করে সিঁদুর পরা, শাখা পলা পরা, সমস্ত কিছু পরা এসেছেন, কিন্তু আমি দিদাকে দেখছি বিধবা। বলে আমার না অদ্ভুত, আমি দিদাকে দেখছি অল হোয়াইট। বলে আমি না চোখটা এরকম করে কোচলে টোচলে নিয়ে আবার যখন তাকাচ্ছি, দেখছি না দিদা তো সিঁদুর টিঁদুর পরেই দাঁড়িয়ে আছে। পুরোনো দিনের মহিলারা যেরকম চওড়া করে লাল টুকটুকে সিঁদুর পরে, বড় টিপ পরে, শাখা পলা। সে বলছে যে কিন্তু আমি দেখছি বিধবা। বলে আমি তো এখন এই কথা কাকে বলবো, এটা তো খুব একটা লজ্জার কথা না, একজন সধবা মানুষকে আমি যদি বিধবা দেখি, বলাও যায় না সেটা কাউকে। আর ও তো তখন, ও বলছে ও তখন বোধহয় খুবই ছোট ক্লাসে পড়ে। তো তখন ও বলছে কিন্তু ঠিক 2 দিন পরে খবর আসে যে ওই দাদু মারা গেছেন। বলে আমি না ঠিক বুঝতে পারলাম না যে আমি কি হলো এটা আমার সঙ্গে। তাহলে এটা কিন্তু আমার যেটা মনে হয় যে আমাকে ও জিজ্ঞেস করে যে স্যার এটা কি, আমি বললাম এটা হয়তো পিওর কেস অফ তোমার প্রিমনিশন, তুমি আগেই দেখে নিয়েছো ভবিষ্যতে যেটা হতে চলেছে। এরপরে ওর জীবনে ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। ক্লাস 4-এ যখন ও পড়ে, ওর ঠাম্মি মারা যায় সেই সময়তে। এবারে ঠাম্মি মারা যায়, আর ওদের বাড়ির থেকে কিছুটা দূরে
দামোদর মন্দির আছে। দামোদর মন্দির মানে ওর ধারে একটা পুকুর আছে, সেই খান থেকে একটি দামোদর শিলা, আগের দিন যে আমরা শালগ্রামের কথা, রঘুবীর শিলার কথা আলোচনা করছিলাম এতে আমাদের ঠাকুর মায়ের সংসারে, তো দামোদর শিলা বলে একটি শিলা পাওয়া যায়, সেটি উদ্ধার হয় পুকুর থেকে, নারায়ণ শিলা। যথারীতি তাকে আচার অনুষ্ঠান করে একটি মন্দিরে স্থাপন করা হয়। আর এই ঠাম্মি একটি রাধা মাধব বিগ্রহ দিয়েছিলেন সেই মন্দিরকে, তো রাধা মাধব রয়েছেন, সঙ্গে দামোদর শিলা, শ্রীকৃষ্ণের মন্দির। সেটা কিছুটা যেতে হয়, ওদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি গলিপথ হয়ে তারপরে গিয়ে ওই পুকুরটা দেখা যায় আর দামোদর মন্দির। বলছে আমি ক্লাস 4-এ পড়ি তখন, যখন দিদা মারা গেছেন, ঠাম্মি মারা গেছেন, তার কিছুদিন পরের ঘটনা। বলছে আমি দেখছি যে আমি বাড়ির থেকে বেরোচ্ছি, স্বপ্নে দেখছে সকালবেলাতেও পড়তে যাওয়ার কথা আছে, টিউশনে যাবে ভোর ভোর। তাহলে আমি সকালবেলাতে আমি ঘুমে স্বপ্ন দেখছি যে অনেক বৃদ্ধা মহিলা, অনেক বয়স্কা মহিলা ওই পুরো আমাদের গলি পথ এবং রাস্তা জুড়ে তারা না দাঁড়িয়ে আছে, এবং তারা আমাকে দেখে খুব হাসাহাসি করছে নিজেদের মধ্যে, এবং আমাকে না এরকম এরকম করে ধরতে চাইছে, আমাকে গ্র্যাব করতে চাইছে। আর আমার ঠাম্মি আমাকে এরকম করে আগলে 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 আমাকে নিয়ে যাচ্ছে। বলে কারা এই মহিলা, আমি চিনি না, এবং ঠাম্মি কিন্তু তাদের থেকে আমাকে এরকম করে আগলে 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 নিয়ে যাচ্ছে। গিয়ে ঠিক দামোদর মন্দিরটা এলো, সমস্ত মহিলা ভ্যানিশ করে গেল, ঠাম্মিও ভ্যানিশ করে গেলেন, এবং আমি এখন নিরাপদ। বলে এবার আমি ঘুম থেকে উঠেছি, বলে আমি স্বপ্ন তো একে অত ভালো করে খুব একটা মনে থাকে না, টুকরো টাকরা মনে আছে, একটু খারাপ তো লেগেইছে যে কারা তাকে ধরতে চাইছে, কিন্তু ওই স্বপ্নকে স্বপ্ন ভেবেই উড়িয়ে দিয়েছে। ছোট মানুষ হলেও তারও তো একটা লজিক্যাল থিঙ্কিং কাজ করে, তো সে উড়িয়ে দিয়েছে। বলে সেদিন আমি যখন সকালে বেরিয়েছি স্যার পড়তে, বলে এক্স্যাক্টলি এক ভিশন আমার চোখের সামনে এলো। সত্যি সত্যি কেউ নেই, কিন্তু ও দেখছে ঘুম থেকে উঠে, এবারে কিন্তু ও পড়তে যাচ্ছে। বলে আমি বাড়ি থেকে বেরিয়েই দেখছি এই পাশে ওই পাশে, এই রকে ওই বারান্দায় প্রচুর বয়স্কা বৃদ্ধা মহিলা, তারা আমাকে দেখে হাসছেন এবং আমার দিকে এরকম করে হাত বাড়াচ্ছেন, আমাকে ধরতে চাইছেন। আর হুট করে কোথা থেকে আমার ঠাম্মি চলে এলো, এটা কিন্তু জেগে দেখছে সকালবেলায়, ভিশন। আমার ঠাম্মি এসে আমাকে এরকম করে আগলে 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 নিয়ে গিয়ে ঠিক ওই দামোদর মন্দিরের কাছে আমাকে পৌঁছে দিল। সমস্ত মহিলা অদৃশ্য হয়ে গেল, ঠাম্মিও কোথায় চলে গেলেন। বলে এটা যে আমি কি দেখলাম, কেন দেখলাম, বললাম আমি সেই ছোট্টবেলায় দেখেছি, আজকে আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আমি কি দেখেছি এবং কেন দেখেছি, এর তাৎপর্য কি আমি এখনো আজ অব্দি জানি না। এরকমভাবে তো করছে। এবারে বলছে যে ও যখন ক্লাস 8-এ পড়ে, সেই সময় ওর আবার দাদু মারা যায়, মানে এই ঠাম্মির হাজব্যান্ড যে, সে মারা যায়। ঠাম্মি মারা যায় ক্লাস 4-এই, হ্যাঁ ক্লাস 4-এ না 6-এ, আমি না ঠিক নোট করা হয়নি, মানে মোট কথা ছোট বয়সে, ওর ছোট বয়সে। আর ক্লাস 8-এ ওর দাদু মারা যায়। তো দাদু যখন মারা যান, ও বলে আমি না একদিনকে এরকম শুয়ে আছি, আধো ঘুম মতো অবস্থা, আমি না ঠিক দেখছি খাটের ওপর ও শুয়ে আছে হয়তো মাটিতে, আর বাবা শুয়ে আছে খাটের ওপর। বলছে আমি দেখছি আমার ঠাকুরদা ঢুকছেন দরজা দিয়ে, এসে আমার বাবার পাশে খাটের ওপর শুয়ে পড়লেন। বলে আমি কিন্তু তখন তন্দ্রাচ্ছন্ন, মানে সবে আমি জাস্ট ঘোর ঘোর ঘুম, কিন্তু আমি পরিষ্কার দেখছি যে তিনি ঘরে ঢুকছেন এবং ঢুকে হেঁটে 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 এসে বাবার পাশে শুয়ে পড়লেন। বলে আমি কেন দেখলাম, কি দেখলাম আমি বুঝতে পারলাম না। এরপরে হয়েছে, এবং এই মেয়েটি অত্যন্ত ধার্মিক প্রকৃতির মেয়ে,
ধার্মিক মানে মহেশ্বর আমাদের মহাদেব, তারা মা, শ্রীকৃষ্ণ এবং আমাদের ঠাকুর মা স্বামীজি, এদের মানে বিশেষভাবে ওর উপাস্য এরা। ও ও মহাদেবকে বলে বড় বাবা, আর মা তারাকে বলে বড় মা, শ্রীকৃষ্ণকে বলে সখা। আর আমাদের ঠাকুর মা তো রয়েছেনই, ঠাকুর মা স্বামীজি। তো এদের খুব ভক্ত মেয়েটি। এবং সে বলে যে আমি একদিনকে একদম বলে আমার না মনে মনে অসম্ভব একটা গাইডেন্সের দরকার, মানে আমি একজন গুরু খুঁজছি, একজন টিচার খুঁজছি। কেন খুঁজছি তার একটি কারণ হচ্ছে, বলে আমার এই সব কথা কেউ বিশ্বাস করতো না, উৎপটাং কল্পনা বলে উড়িয়ে দেওয়া হতো। বলে একমাত্র বিশ্বাস করতেন আমাদের স্কুলের এক মাস্টার মশাই, যিনিও কিনা ইংরেজির মাস্টার মশাই। তিনি আমার সমস্ত কথা মন দিয়ে শুনতেন এবং আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করতেন। আমি তার কাছে খুব ওপেন আপ করতে পারতাম আমার এই বিষয়গুলোকে নিয়ে, কারণ একজন অন্তত পেয়েছি যিনি আমাকে অবিশ্বাস করেন না। কিন্তু বলে আমি ক্লাস 10 অবধি তাকে পেয়েছি, ক্লাস 11-এ সেই ভদ্রলোক মারা যান। বলে তারপর থেকে আমি তাকেই মনে মনে গুরু হিসেবে মানতাম, যে তার কাছ থেকেই আমি সমস্ত কিছু, এবং এক সেন্সে তো সে গুরুই, মানে আধ্যাত্মিক জগতের গুরু না হলেও সে তো পড়াশোনার জগতে গুরু। বলে আমি তাকে মানতাম। এবং আপনাকে যখন আমি পেলাম, এবং আপনিও মাস্টার মশাই ইংরেজি পড়ান, বলে আপনাকে আমি স্যার বলেই ডাকবো, আপনাকেও আমি সেই স্থানটিই দিচ্ছি। এটাই হচ্ছে আমাকে স্যার ডাকার রহস্য। কিন্তু এইবারের যে ঘটনাটা, সেটাতে আমি নিজেই মানে আমারই অবাক লেগেছে, আমি কিছুভাবে এর মধ্যে জড়িয়ে আছি। এই মেয়েটি বলছে যে স্যার আমি ফেসবুকে নেই, আমি ইনস্টাগ্রামে নেই, আমি কিচ্ছুতে নেই, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। সে অত্যন্ত কেরিয়ার ওরিয়েন্টেড একটি মেয়ে, ভীষণভাবে সে পড়াশোনা করছে, তার একটি বিশেষ লক্ষ্য আছে। বলে আমি শুধু আমার হোয়াটসঅ্যাপ কাজ করে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি যে পড়াশোনার জন্য, আর ইন্টারনেট তো সেটা তো আমি দেখি, মানে ইউটিউব বা ইন্টারনেট সেটাকে তো আমি সার্চ করি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও আমার কোনো প্রেজেন্স নেই। কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে একটা ভীষণ, আমার একজন টিচারের, একজন শিক্ষকের আমার আতিপাতি করে আমি খুঁজছি। বলে একদিনকে আমি এরকম রাত্রির বেলাতে আমার ঘরে শুয়েছি। বলে আমার ঘরে কিন্তু এই সমস্ত আছে, মহেশ্বর, মা তারা, শ্রীকৃষ্ণ, সকলের বিগ্রহ বা ছবি এসব রয়েছে। বলে আমি বলে ঠিক এরকম রাত্রিরে শুয়েছি, বলো ঠিক তন্দ্রা আসবে, বলে আমি কিন্তু ঘুমোইনি। বলে স্যার একদম আমি ঘুমোইনি, আমি কিন্তু তন্দ্রাচ্ছন্ন, মানে সবে আমার চোখটা ঝিমুনি লাগছে। বলে আমি দেখলাম দরজা দিয়ে একটি অত্যন্ত সুপুরুষ এবং বিশাল দেহী, মানে বিরাট বিল্ট একটি বড় একজন পুরুষ এসে ঢুকলেন আমার ঘরে, এবং ঢুকে তিনি আমার ঠাকুরের আসনের কাছে গিয়ে মিলিয়ে গেলেন। তো বলছেন যে আমি ধরে নিলাম যে এটা বড় বাবা, মানে বলো ঠিক আমরা যেরকম মহাদেবকে যেরকম ভাবে আমরা ভিজুয়ালাইজ করি, মহেশ্বরকে, শিব যেরকম সেই বিরাট এতে, বলে সে জটা জুটো ওসব কিন্তু সে দেখেনি, কিন্তু একটি বিরাট দেহি সুপুরুষ, ও যতটুকু দেখেছে আবছা, সে এসে ওখানে মিলিয়ে গেল। বলে আমি তো সঙ্গে সঙ্গে উঠে বসেছি। বলে সঙ্গে সঙ্গে, বলে আমি তো ঘুমোইনি, আমি সঙ্গে সঙ্গে উঠে বসে আমি বলছি বড় বাবা তুমি কি আমার কাছে এলে? বললো আমি এরকমভাবে তাকে করছি, আর তো আমি তাকে দেখিনি। বললো এইবারে আমি যখন ঘুমিয়ে পড়েছি, আমি দেখছি যে একজন সন্ন্যাসী, গেরুয়াধারী সন্ন্যাসী, অনেকটা আমাদের মিশনের সন্ন্যাসীর মতো, মানে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর মতো অনেকটা তার গেট আপটা, ওরকম গেরুয়া পরিধান করা। সে নাকি এসে বলছে কিরে তুই গুরু খুঁজছিস, চল আজকে তোকে দেখাবো তোর গুরু। বললো সে আমাকে নিয়ে গেলেন। বলে আমি না তার পেছন ফলো করতে করতে যাচ্ছি, গিয়ে আমি দেখলাম দূরে
বলে আমি কিন্তু মুখ চেহারা কিচ্ছু ভালো করে বুঝতে পারিনি, কিন্তু আমি দেখলাম একজন কেউ পড়াচ্ছেন, একজন মানে কোনো টিচার টাইপের কেউ একজন কিছু পড়াচ্ছেন। বলে আমি এইটুকু দেখেছি, আর সঙ্গে আমাকে তার নামও বলা হয়েছে, এবং নামটি আমি বলে এবারে আমি ঘুম থেকে যখন উঠেছি আমি ভীষণ, তো যেরকম হয় কিছুটা মনে থাকে কিছুটা মনে থাকে না, বলে নামটাও না আমি একটু ভাঙা ভাঙা মনে আছে, কিন্তু আমি ভুলে গেছি, কিন্তু নামটা একটু একটু আমার মনে আছে, আমি ভুলে গেছি। বলে তখন আমি কি করব, আমি তখন বলছি আমি যেইটুকু নাম মনে আছে সেটুকু দিয়ে আমি ইন্টারনেটে সার্চ করেছি, সেই নামটা দিয়ে। বলে আমি ইন্টারনেটে সার্চ করেছি এবং সে নামটি এস দিয়ে শুরু ছিল। বললো আমি যখন ইন্টারনেটে সার্চ করেছি, বললো আপনার ভিডিও চলে এলো আমার সামনে, বললো এবং আপনাকে দেখে, বলে আমি ক্লিকও করলাম আপনার ভিডিওতে, এবং আপনাকে দেখে আমার ভীষণ পরিচিত মনে হলো। আমার মনে হলো আমি আপনাকে প্রচণ্ড রকমের চিনি, আমি প্রচণ্ড রকমের আমি জানি, এবং আমি যেহেতু ওই নামটা দিয়ে মানে সে নামটা ভাঙা ভাঙা যেটুকু মনে ছিল দিয়ে সার্চ করে, বলে আমি কিন্তু আপনাকে স্যার কখনো কোথাও দেখিনি, কারণ আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে নেই, আর ইউটিউবও আগে যখন দেখেছি আমি আপনাকে কোথাও ইউটিউবে পাইনি, কিন্তু আমি যখন নামটা সার্চ করি আমি হঠাৎ করে আপনার ভিডিওটাই আমার চোখের সামনে চলে আসে, এবং আমি আপনার ভিডিও ক্লিক করি, এবং সেই ভিডিওতে আপনি আপনার দিদির ইন্দোলজির ব্যাপারে কথা বলছিলেন। আমি আমার দিদি ভাইয়ের ওপর একটি ভিডিও করেছিলাম, ইন্দোলজি দিদি ভাই করতো, বলে এই ইন্দোলজি এই মেয়েটিও চায় যে ইন্দোলজি নিয়েই পড়তে। বলে আমি ইন্দোলজি শুনেই আমি লাফিয়ে উঠেছি, এবং আপনাকে আমার এত পরিচিত লেগেছে আমি বুঝতে পারছি না যে কি করে এটা হলো। বলে কিন্তু এই যে আমি আপনাকে এরকমভাবে পেয়েছি, বলে এটা বলতে আমার দ্বিধা সংকোচ হচ্ছিল, আপনি কি ভাববেন কি না ভাববেন। ও মেসেজ করে আমাকে বলেছে যে আপনি যদি আমাকে রিপ্লাই করেন তাহলে আমি আপনাকে পরে আরও আপনার সঙ্গে কথাবার্তা বলবো, কিন্তু আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আপনি রিপ্লাই না করলে আমি বুঝে যাব স্যার, আমি তাহলে আপনাকে আর বিরক্ত করব না, এরকম খুব ক্ষমা টমা চেয়ে আমার কাছে ও ভয়েসটা পাঠায়। বলে কিন্তু আমার খুব অস্বস্তি লাগছে বলতে, কিন্তু অদ্ভুতভাবে আপনি কিন্তু আমার এই স্বপ্নের সঙ্গে বা আমার এই ঘটনার সঙ্গে আপনি কিছুভাবে লিঙ্কড হয়ে গেলেন, আপনি লিঙ্ক হয়ে আছেন, যেটা আমি বলবো বলে সে খুব অস্বস্তিতে ভুগছে। তো আমি বললাম না না সেরকম কিছুই না, তবে তুমি যেই চোখে আমাকে দেখছো যত বড় স্থান দিয়ে, আমি নিজে তো খুব সাধারণ লোক বাবা, তো হ্যাঁ তবে হ্যাঁ তোমার স্যারের জায়গা, তুমি আমাকেও ঠিক সেরকমই একজন, তুমি স্যার বলে আমার কাছে তুমি সেই গাইডেন্সটা হয়তো চাইছো, বা আমি হয়তো তোমার কথাগুলো বিশ্বাস করি, সেইটা তোমার, কারণ আমি ওই ধরনের জিনিসগুলোকে বিশ্বাস করি যেগুলো হয়, তোমাকে আমি অবিশ্বাস করব না, সেই কমফর্ট জোনটা আমি তোমাকে দিতে পারি। এছাড়া কারুর ওই গুরু হওয়ার মতো বা হওয়ার মতো আমার তো সত্যি সত্যি আমার সে ক্ষমতা নেই, কিন্তু তোমরা আমাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, যাই হোক সেটা ঠাকুরের আশীর্বাদ, সেটা তোমাদের কাছ থেকে পেয়েছি বলে, বা তুমি এরকম অদ্ভুত যোগাযোগে আমাকে তুমি পেয়েছো বলে তোমার হয়তো মনে হচ্ছে, এটা হয়তো কাকতালীয় ব্যাপার, কিন্তু যাই হোক তুমি অকপটে তোমার জীবনের ঘটনা আমার সঙ্গে ভাগ করে নিতে পারো, আমি কখনো কোয়েশ্চেন করব না, আমি অবিশ্বাস করব না, কারণ অবিশ্বাস আমরা করি না, কারণ আমরা জানি জীবনের গল্পগুলো গল্প হলেও সত্যি, কারণ এই সমস্ত কিছুই সত্যি সত্যি ঘটে। তো এই মেয়েটির ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব। আর এই মেয়েটির আরও বেশ কিছু ঘটনাও আমাকে পাঠিয়েছে, আরও কিছু কিছু জমছে আমার ঝুলিতে। আজকে যা যা মোটামুটি ছিল আমি আমার ঝুলি খালি করলাম, এরপরে
তোমাদের ওপর নির্ভর করছে আবার আমার ঝুলি ভরে দেওয়ার। আর আমি খুবই দুঃখিত, কারণ ইন্টারনেট আমাকে তোমাদের কোনো কমেন্ট দেখতে দেয়নি, এখনো কোনো কমেন্ট আসছে না। আমি শুধু দেখছি যে কিছু মানুষ আমাকে দেখছেন এবং তারা প্রত্যেকে আমার খুব প্রিয়, আমার পরিবারের মানুষ, তারা প্রত্যেকে দেখছেন আমাকে, সেটা দেখছি, সেটা দেখেই আমার ভাল লাগছে। তো আজকের পর্ব গুটিয়ে নেওয়ার আগে আরও একবার অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আমি ছড়িয়ে দিচ্ছি আমার তরফ থেকে, যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অক্ষয় পাত্র সদা পূর্ণ থাকুক জনার্দনের কৃপায়, নারায়ণের কৃপায়, ঠাকুর মায়ের আশীর্বাদে তোমাদের পরিবার সুখে শান্তিতে ভরে উঠুক, প্রত্যেকের মঙ্গল হোক। তো এই জানিয়ে এবং বড়দের কাছ থেকে আমার আর চৈতির জন্য আশীর্বাদ চেয়ে নেব, ছোটদের কাছ থেকে ভালোবাসা চেয়ে নেব, বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা চেয়ে নেব। তো তোমরা দাও আমাদেরকে আরও, তাই যেন দাবিটা আরও বেড়ে যায় যে তোমরা দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাকে বিদায় দাও, আবার গল্প হলেও সত্যির কোনো এক পর্ব নিয়ে উপস্থিত হয়ে যাব তোমাদের কাছে, তোমাদের বন্ধু সোম শুভ্র। শুভরাত্রি।